খারাপ হয়ে গেছে মা। তোমরা কি সবাই মিলে পাগল হয়ে গেলে? আমি একটা জুনিয়র ছেলেকে বিয়ে করব, তাও আবার অনেককে। ও তো চরম বেয়াদব। দিন রাত রাস্তাঘাটে সিগারেট খেয়ে বেড়ায় আর বন্ধুদের সাথে আড্ডা দেয়। ওরে তোমরা এখনো চেনো না। তোমাদেরকে সে কোনোভাবে বশ করে নিয়েছে। এমন একটা ফাজিল আর বদমাইশ ছেলেকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। নিশান্তিকা তার ঘরে বসে রাগে ফুঁসছে। পরনে তার কালো রঙের একটা জামদানি শাড়ি। ওর বিয়ের 3 দিন আগে ঘটে গেছে একটা ঝামেলা। সবাইকে দাওয়াত দেওয়া শেষ, তখনই তার মা বাবা বিয়েটা ভেঙে দেয়। ছেলেকে পুলিশে দেওয়ার জন্য খুঁজেছে, কিন্তু ছেলেটা ভেগেছে। তারপর থেকে বাড়িতে যে শোরগোল শুরু হয়েছে তা থামার নাম নেই। তার চেয়েও বড় শোরগোল চলছে নিশান্তিকার মনের ভিতর। রীতি বেগম মেয়ের ঘরে প্রবেশ করতেই নিশান্তিকা তার দিকে তাকিয়ে চিৎকার করে উঠে কথাটা বলেছে। তার মা কথা বলছে না দেখে নিশান্তিকা আবার বলে, কি হলো? চুপ করে আছো কেন? আমরা কি খেলনা পাইছো? বিয়ে ঠিক করার আগে বলছিলাম বিয়ে করব না, জোর করে রাজি করালে। এখন কিসের বিয়ে ভাগার পর ছোট ভাইকে বিয়ে করব? যার তার সাথে যখন ইচ্ছে তাকে বিয়ে দিতে চাও? রীতি বেগম মেয়ের এমন কথা শুনে কপাল কুঁচকে তাকায়। তিনি ধীর পায়ে নিশান্তিকার সামনে এসে দাঁড়ালেন। মেয়ের চোখে মুখে অবাধ্য স্পষ্ট, কিন্তু রীতি বেগম নিজের সিদ্ধান্তে অটল। সে বলেন, কি বলিস তুই নিশান্তিকা? অনেক কি তোর পর কেউ? যাত্রার সাথে তো দিচ্ছি না এবার। ও তোর নিজের ফুফাতো ভাই, তুই ওর মামাতো বোন। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি তোরা একে অপরকে ভালোবাসিস, তাহলে এখন যখন তোদের বিয়ে নিয়ে কথা হচ্ছে তখন তোর এত সমস্যা কিসের? মা, ও আমাকে ভালোবাসে, এটা ওর দাবি। ও সারাক্ষণ আমাকে রাস্তাঘাটে বিরক্ত করে। ভার্সিটিতে গেলে আমার পিছু নেয়। জুনিয়র হয়ে সিনিয়র আপুর সাথে ফাজলামি করা ওর নেশা। এসব তোমাকে আমি ঠিক কিভাবে বোঝাবো? বিয়েটা ভাগছো, ছেলে ভাগছে, সবাই নানান কথা বলছে। বিয়ে ভাগছে তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু এই সুযোগে অনেক কেন আমাকে বিয়ে করবে? ও তো ছোট আমার চেয়ে। রীতি বেগম এবার কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ নিশান্তিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখে এক ধরনের রহস্যময় হাসি খেলে যায়। কোনো কথা না বাড়িয়ে তিনি ঘর থেকে বেরিয়ে যান। ঠিক তখনই দরজার আড়াল থেকে অনেক ভিতরে ঢোকে। তার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি। সে দাঁত কেলিয়ে নিশান্তিকার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর বলে, আপু, টুকি, কালো শাড়িতে কিন্তু তোমাকে জাস্ট ওয়াও লাগছে। বিশ্বাস করো, আই লাভ ইউ আপু। তোমাকে মেলা ভালোবাসি আমি। তা এভাবে রাগ করে আছো কেন? কার ওপর রাগ করছো? যে বর 2 নাম্বারি করে পালিয়েছে তার ওপর, নাকি তোমার এই মিষ্টি কিউট ছোট ভাইটার ওপর? তুই এত বেয়াদব কেন অরি? এত কথা কেন বলিস তুই? তুই কি জানিস তুই পৃথিবীর সবচাইতে বিরক্তকর একটা ছেলে? তোরে দেখলে এখন আমার গা জ্বলছে। তোকে আমার একদমই সহ্য হচ্ছে না। কেন গো আমার জানের আপু, সহ্য হচ্ছে না কেন? তোমাকে কি তাহলে একটা চুমু খেতে হবে? আসো আসো, এতটুকু চুমু খেয়ে তোমাকে শান্ত করি, তারপর দেখবা সব সহ্য হয়ে যাচ্ছে। মুখ সামলে কথা বলো অনেক। আর একবার যদি বাজে কথা বলিস তাহলে তোর কিন্তু খবর আছে বলে দিচ্ছি। এক্ষুনি আমার রুম থেকে বেরো। যদি না যাস তোর কপালে কিন্তু সরি আছে। আমি সত্যি বলছি, আমি হাত তুলবো তোর গায়ে। অনেক নিশান্তিকার ধমক শুনে মোটেও ভয় পায় না। সে বরং আরও কাছে এসে বিছানায় বসে পড়ে। নিশান্তিকা যখন রাগে থরথর করে কাঁপছে, অনেক তখন আলতো করে নিশান্তিকার মাথায় হাত রাখে। হাত বুলিয়ে দিতে দিতে সে এক অদ্ভুত মায়াবী চোখে নিশান্তিকার দিকে তাকায়। নিশান্তিকার কিছু সময় অনেকের চোখের দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ করেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কান্নায় ভেঙে পড়ে সে। অনেক বুঝতে পারে তার মামাতো বোনের এই কান্নার পিছনে শুধু বিয়ে ভাঙার কষ্ট নেই, বরং অনেক দিনের জমে থাকা অভিমান আছে। মন খারাপ করো না লক্ষ্মী আপু, আমি তো আছি। তোমাকে যে আমি কত ভালোবাসি সেটাকে তুমি এখনো বোঝো না? মামিকে তো আমি মজা করেই বলেছি যে তোমার মেয়ের বিয়ে যখন ভেঙে গেছে তখন আমার সাথেই বিয়ে দিয়ে দাও। এই বিপদের সময় আমি ছাড়া আর কে তোমার দায়িত্ব নেবে বলো? তুই তো আজ তো একটা ফাজিল আর সুযোগ সন্ধানী। তুই আসলে সুযোগের সদ্ব্যবহার করতে এসেছিস। আমি কি বুঝি না তুই কতটা বজ্জা? আমার বিয়েটা ভাঙার তুই মনে মনে অনেক খুশি হয়েছিস, তাই না? আহারে, আমার ওপর এত অপবাদ। আচ্ছা ধরো, আমার মতো একটা ফাজিল মানুষের সাথে থেকেও কি কেউ সামান্য কারণ নিয়ে মন খারাপ করে থাকতে পারে? তোমাকে একটা গান শোনাই, গান শুনলে দেখবা তোমার সব মন খারাপ একদম ব্যানিশ হয়ে গেছে। শোনবা গান? আচ্ছা শোনো। ও নিশান্তিকার বর, ও বর রে, তুই ভালো মানুষ রে, আমার যত্নে করা ভালোবাসার মানুষকে রাইখা গেছিস রে।
অনেকের গাওয়ার স্টাইল আর অদ্ভুত সব কথা শুনে নিশান্তিকা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হো হো করে হেসে দেয়, আর হাসির শব্দে ঘরে থমথমে ভাবটা নিমেষেই কেটে যায়। অনেক হাঁ করে নিশান্তিকার দিকে তাকিয়ে থাকে। নিশান্তিকা মেয়েটা বেশ চিকন আর লম্বা গড়নের। তার ঘন কোকড়ানো চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। হাসলে তাকে মারাত্মক সুন্দর লাগে। বিশেষ করে নিশান্তিকার গলার স্বর অনেকের কাছে পৃথিবীর সেরা সুর মনে হয়। অনেক ছোটবেলা থেকেই এই গলার স্বরের প্রেমে পাগল। তুই কি গান শোনালি আমাকে? এটা তো সেই অপরাধী গানের একটা ইচ্ছে তারে, যা ইচ্ছে তাই রোমান্টিক ভার্সন। তুই কি পাগল হয়ে গেছিস? পাগল তো অনেক আগেই হয়েছে আপু। তোমার বিয়ে ঠিক হওয়ার ওই লোকটা যদি না পালাতো, তার বিষয়ে সব তথ্য যদি না বের করতাম, তাহলে কি আমার তোমাকে বিয়ে করার আর কোনো চান্স থাকতো? আমি তোমাকে সেই ছোটোবেলা থেকেই ভালোবাসি, আর তুমি অন্য কাউকে বিয়ে করে ঘর সংসার করবা, এটা কি আমার পক্ষে ভাবা সম্ভব? জানো, এই গত এক সপ্তাহ আমি কত কেঁদেছি, তুমি হয়তো খেয়াল করোনি। আমি এক সপ্তাহ তোমার আশেপাশেও আসিনি, কারণ তোমাকে কনের সাজে অন্য কারোর জন্য তৈরি হতে দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। তা তোর আমার প্রতি এমন মহান ভালোবাসা কবে থেকে উদয় হলো শুনি? আর তুই কি আসলে মনে মনে চাইছিলি যে আমার বিয়েটা ভেঙে যা? একদম ভুল কথা। বরং বলো যে সঠিক সময়ে সঠিক কাজটাই হয়েছে। তুমি একবার ভাবো তো, বিয়ের পর যদি জানতে যে তোমার বরের আগে থেকেই আরেকটা গোপন বউ আছে, তখন তোমার জীবনটা কি নরক হয়ে যেত না? বরং আমার এই ফাজলামির জন্য তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি তো সব খুঁজে বের করেছি। নিশান্তিকা এবার ভ্রু কুঁচকে অনেকের দিকে তাকায়। অনেক ধীর গতিতে নিশান্তিকার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। নিশান্তিকা মুহূর্তেই অগ্নি দৃষ্টিতে অনেকের দিকে তাকায়। সে চাহনিতে এত রাগ ছিল যে অনেক ভয়ে হাতটা চট করে টেনে নেয়। আচ্ছা বাবা, হাত ধরেছি বলে অত রাগ করার কি আছে? হবু বর হিসেবে তো এইটুকু অধিকার আমার আছেই। তুমি শুধু একবার হ্যাঁ বলো, দেখবা আমি তোমাকে রানীর মতো করে রাখবো। জুনিয়র হয়েছে তাতে কি? ভালোবাসার তো আর বয়স দেখে হয় না। অনেক, তুই এখনো ছোট। পড়াশোনা শেষ কর আগে, আর আমার হাত ধরার সাহস করবি না একদম। পড়াশোনা তো চলছেই, তার সাথে প্রেম আর বিয়ে চললে ক্ষতি কি? আর আমি ছোট না বড় সেটা বিয়ের পরেই বুঝতে পারবা। এখন অন্তত একটু হাসো তো। তোমার ওই কান্নাকাটি মাখা মুখ আমার সহ্য হয় না। নিশান্তিকা কোনো কথা বলে না, তবে তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে ওঠে। অনেক বুঝতে পারে নিশান্তিকার মনের বরফ গলতে শুরু করেছে। সে আবারও নিশান্তিকার পাশে আরও ঘেঁষে বসে এবং এক দৃষ্টিতে তার অপরূপা মামাতো বোনের দিকে তাকিয়ে থাকে। নিশান্তিকা আবারও রাগি চোখে তাকালে অনেক একটু দূরে সরে বসে, জিভ দিয়ে কামড় দেয়। তুই কি আজ রুম থেকে বেরোবি না? আমার হবু বউকে ফেলে আমি কোথায় যাব? আমি আজ এখানে আছি, দেখি তুমি আমায় কিভাবে বের করো। রুম থেকে বেরোতে বলছি, বের হ হারাবি। তোর চেহারা যেন আমি আর না দেখি বলে দিলাম। আমার সামনে আসবি না, যা সর এখান থেকে। কথাটা বলেই নিশান্তিকা অনেকের হাত ধরে টেনে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। অনেক অপ্রস্তুত অবস্থায় টাল সামলাতে সামলাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই নিশান্তিকা সশব্দে দরজাটা মুখের উপর আটকে দেয়। কাঠের দরজার উপাস থেকে নিশান্তিকার রাগী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অনেক দমে যাওয়ার পাত্র নয়। সে দরজার কপাটে হেলান দিয়ে দাঁড়িয়ে বেশ উঁচু গলায় বলতে শুরু করে, তুমি যতই রাগ করো আর দরজা বন্ধ করো না কেন আপু, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি পটিয়ে ছাড়বই। এটা অনেকের চ্যালেঞ্জ। তোমাকে যদি আমি পটাতে না পারি, তবে আমি আর এই বাড়ির চৌকাঠ মারাবো না, বলে দিলাম। মনে রেখো, অনেক যা বলে তা করেই ছাড়ে। নিশান্তিকা দরজার উপাস থেকে চিৎকার করে ওঠে, চুপ কর হারামি, একদম বেশি কথা বলবি না। বেশি বাড়াবাড়ি করলে না, আমি কিন্তু দরজা খুলে বেরিয়ে আসবো, আর তোর কান টেনে ছেড়ে দেবো শয়তান। তুই কি মনে করছিস আমি তোর এই সব ফাজলামি সহ্য করবো? একদম দূর হয় এখান থেকে। অনেক খিলখিল করে হেসে ওঠে। সে জানে নিশান্তিকা মনে মনে হাসছে। লক্ষ্মী আপু, প্লিজ বকবে না। তুমি ওভাবে বকা দিলে আমার খুব ভয় করে। আর জানো তো, আমি ভয় পেলে আমার খুব জোরে হিসু চলে আসে। এখন এই উত্তেজনার মুহূর্তে আমি বারবার মুতুটুতু করতে যেতে পারবো না আপু। তোমার ভয়ে প্যান ভিজিয়ে ফেললে কিন্তু তোমারই বদনাম হবে। নিশান্তিকা দরজার ওপাশে নিজের বুক চেপে ধরে। সে আর হাসি চেপে রাখতে পারছে না। এই ছেলের মাথায় যে এত ফজলামি কোত্থেকে আসে তা তার জানা নেই। ফজিল শয়তান, ইতর কথা কার দূর হ বলছি। দরজার সামনে থেকে যা,
তুই কি আমার সাথে ফাজলামি করিস? লজ্জাস্বরূপ কি একদমই ধুয়ে মুছে খেয়েছিস নাকি? নিশান্তিকা আপন মনেই হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। তার চোখে এখনও পানি লেগে আছে, কিন্তু ঠোঁটে এখন চওড়া হাসি। সে বিড়বিড় করে নিজের মনে কথা বলে। এই ফাজিলটার জন্য আমি একটু মন খারাপ করেও থাকতে পারি না। যেভাবেই হোক ও আমাকে হাসিয়ে যায়। কেন যে ও তো ফাজিল, কেন ও এত নাটক করতে পারে? তো মানতেই হবে, অনেকের এই পাগলামি না থাকলে আজ হয়তো আমি কান্নায় ভেঙে পড়তাম। অনেক দরজার কাছ থেকে গুনগুন করে গান গাইতে গাইতে চলে আসে। তার মনটা এখন অনেকটা হালকা। আজ সে অনেক খুশি। এতদিন পর সে তার প্রিয় মামাতো বোনের এতটা কাছাকাছি আসতে পেরেছে, তাকে হাসাতে পেরেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে অনেক মনে মনে এক নতুন ছক কষতে শুরু করে। আপু, তুমি তো পড়বেই, তোমাকে আমি পটিয়ে ছাড়বই। তুমি যত বড়ই সিনিয়র হও আর যত ছোটই জুনিয়র হই না কেন, ভালোবাসা কোনো নিয়ম মানে না। ভার্সিটিতে খালি একবার আসো তুমি ক্যাম্পাসে, তোমারে যদি আমি সবার সামনে না পটিয়ে ছাড়ছি তো আমার নাম অনেক না। অনেক যা ধরে তা শেষ করে ছাড়ে না। নিশান্তিকা কিছু সময় অনেকের চোখের দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ করেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ড্রয়িং রুমে এসে তার মামি রীতি বেগমের সামনে বসে। নিশান্তিকার বাবা অর্থাৎ অনেকের মামা বর্তমানে দেশের বাইরে থাকে। এ বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই বলে অনেকই ওদের সবচেয়ে বড় ভরসা। যে কোনো প্রয়োজনে অনেকেই ছুটে আসে, তবে কেউ জানে না যে সে এই ভরসার আড়ালে অনেক তার মামাতো বোনকে মনে মনে নিজের জীবন সঙ্গিনী হিসেবে অনেক আগে থেকে জায়গা দিয়ে রেখেছে। রীতি বেগম বা বাড়ির অন্য কেউ বিষয়টি নিয়ে কখনো মাথা ঘামায়নি। তারা অনেকের পাগলামিকে ছোটবেলার ফজলামি বলে মনে করে। অনেকের মনে পড়ে আজ থেকে 7 দিন আগের কথা। ভার্সিটিতে সে নিশান্তিকাকে হন্যে হয়ে খুঁজছিল। অনেকে একটা লাল গোলাপ নিয়ে ক্যাম্পাসের লাইব্রেরি থেকে শুরু করে ক্যান্টিন পর্যন্ত সব জায়গায় নিশান্তিকার খোঁজ নেয়, কিন্তু নিশান্তিকার ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। ক্লাস শেষ করে সে যখন সরাসরি মামির বাড়িতে আসে, ভিতরে ঢুকতেই মামি তাকে বলে, আরে অনিক, তুই কখন আসলি বাবা? দেখ না, বিষয়টা এত দ্রুত ঘটে যাবে আমি নিজেও ভাবিনি। তোকে ডাকার সময় পর্যন্ত পাইনি। নিশান্তিকা যখন ভার্সিটিতে যাবে বলে তৈরি হয়ে বের হচ্ছে, ঠিক তখনই কতগুলো লোক আসে তাকে দেখতে। ছেলেটা অনেক হ্যান্ডসাম আর বেশ বড়লোক। শুনলাম ছেলে পেশায় ডাক্তার। পরিবারের মানুষের আচার ব্যবহারও বেশ মার্জিত মনে হলো। ছেলের পক্ষর মেয়েকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে গেছে। অনেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে মামিকে প্রশ্ন করে, এ কি করেছো মামি? তোমার মাথা কি ঠিক আছে? ছেলের বিষয়ে কোনো খোঁজ খবর না নিয়ে কি করে আংটি পরাতে দিলে? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? ছেলে কেমন, তার আগে পিছিয়ে কোনো ঝামেলা আছে কিনা, সে কোথায় থাকে, সে আপুকে চিনল কিভাবে, এসব কিছু না জেনে বিয়ে পাকা করলে? ছেলেটা বলল সে নাকি নিশান্তিকাকে ভার্সিটিতে যাতায়াত করার সময় দেখেছে, সেখান থেকেই নাকি তার পছন্দ হয়ে গেছে, তাই আজ সরাসরি দেখতে এসেছে। তুই এত চিন্তা করিস না অনিক, তুই তো আছিসই আমার সাথে। তুই ছাড়া আমার আর কোনো ছেলে নেই। তুই যা, ছেলের একটু খোঁজ খবর নে। তেমন কোনো সমস্যা দেখলে আমি নিজেই বিয়ে ভেঙে দেব। আর তোর মামাও তো কয়েকদিনের মধ্যে চলে আসবে, এত ঘাবড়ানোর কি আছে? আচ্ছা, আমি তাহলে খোঁজ নিচ্ছি। তবে আমি যা তথ্য দেব তা কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, তখন আবার পিছিয়ে গেলে চলবে না। আর আপু কি এই বিয়েতে রাজি হয়েছে? সে রাজি হবে না কেন? নিশান্তিকা তো লক্ষ্মী মেয়ে। ওর কি অন্য কারোর সাথে কোনো গোপন সম্পর্ক আছে নাকি? তা তো নয়, তাই সে আমার কথা ফেলবে না। অনেকের মনটা খারাপ হয়ে যায়। সে আর কিছুই বলে না। অনেকের বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। সে দূরে দরজার আড়ালে নিশান্তিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে। নিশান্তিকার চোখে মুখে এক অদ্ভুত নীরবতা। অনেক আর সেখানে এক মুহূর্ত দাঁড়াতে পারে না। সে তড়িঘড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিন থেকেই টানা কয়েকদিন অনেকের আর খোঁজ পাওয়া যায় না। ফোনের নেটওয়ার্কের বাইরে থাকে সে। অন্যদিকে রীতি বেগম মহা ধুমধামে বিয়ের প্রস্তুতি করে। বিয়ের কার্ড ছাপানো হয়, আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়। বিয়ের মাত্র 3 দিন বাকি। বাড়িতে চারদিকে সাজ সাজ রব, কিন্তু অনেকের কোনো পাত্তা নেই। হঠাৎ করেই আজ বিয়ের মাত্র 3 দিন আগে অনেক বাড়িতে হাজির হয়। তবে সে একা নয়, তার সাথে আছে একটা অচেনা মেয়ে। মেয়েটির চেহারা দেখে মনে হচ্ছে সে বেশ ক্লান্ত আর ভীত। রীতি বেগম আর নিশান্তিকা ড্রয়িং রুমে বসে কিছু কাজ করছিল।
অনেককে এভাবে দেখে রীতি বেগম সোফা থেকে উঠে দাঁড়ায়। তার চোখে মুখে প্রচণ্ড রাগ। এই বজ্জাত ছেলে, এতদিন তুই কোথায় ছিলি? তোকে কতবার ফোন দিয়েছি, কোনো খবর আছে? জানিস আমি একা হাতে সব কিছু সামলাতে গিয়ে কত হিমশিম খেয়েছি। একা কি মানুষ এত কিছু সামলাতে পারে? আর তুই এই 7 দিন পর এক মেয়েকে নিয়ে বাড়িতে এসেছিস। হারামি, তুই কি বিয়ে করে বউ নিয়ে ঘরে ঢুকছিস নাকি? এদিকে তোর নিজের বোনের বিয়ে যে 3 দিন পর, সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? কাজের সময় তোরে একদম খুঁজে পাওয়া যায় না, শুধু ফাজলামি আর ঘোরাঘুরি। রীতি বেগম এক নাগালে কথাগুলো বলে হাঁপাতে থাকে। নিশান্তিকা একপাশে দাঁড়িয়ে অনেকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে জানে অনেক তাকে পছন্দ করে, কিন্তু অনেক যে অন্য কাউকে ভালোবাসে, বিয়ে করে আনতে পারে, সেটা সে স্বপ্নেও ভাবেনি। তার মনে এক ধরনের অদ্ভুত জেলাসনেস কাজ করতে শুরু করে। অনেক সোফায় পা ছড়িয়ে বসে বেশ শান্ত গলায় বলতে শুরু করে, মামি, একটু দম তো নাও, আগে কথা শোনো। আমি কি একবার বলেছি যে আমি বিয়ে করেছি? আর এই 5-6 দিন আমি কোথায় ছিলাম জানো? আমি কোনো ফাজলামো করব না। আমি ডিটেকটিভের মতো ঘুরে বেরিয়েছি। আমি যা বের করেছি তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। মানে তুই কি বলতে চাইছিস? পরিষ্কার করে বল তো। ডিটেকটিভ হওয়ার কি দরকার ছিল তোর? আর মেয়েটাকে? অনেক ড্রয়িং রুমের সোফায় বেশ চাকিয়ে বসে। সে তার সাথে আসা মেয়েটিকেও পাশের সোফায় বসতে ইশারা করে। মেয়েটিও জড়সড় হয়ে বসলো অনেকের পাশে। অনেক পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে নেয়। সে কিছুক্ষণ নিশান্তিকা আর তার মামির দিকে তাকায়। নিশান্তিকা অস্থির হয়ে উঠছে অনেকের কথা শোনার জন্য। অনেক এক রহস্যময়ী হাসি দিয়ে নীরবতা পালন করতে থাকে। বাড়ির পরিবেশটা হঠাৎ করেই খুব গম্ভীর হয়ে যায়। অনেক যেন বড় কোনো বিস্ফোরণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে রীতি বেগমের চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করে নেয়। বাড়ির ভিতরের ঘড়িটার টিকটিক শব্দ এখন অনেক স্পষ্ট হয়ে উঠেছে। অনেক খুব ধীরস্থিরভাবে আসল ঘটনাটা সবার সামনে আনার অপেক্ষা করছে। অনেক কোনো তাড়াহুড়ো করে না। সবাই এখন অনেকের মুখের দিকে তাকিয়ে আছে। অনেক তার শান্ত ভঙ্গি বজায় রেখে এক এক গভীর দীর্ঘশ্বাস ফেলে সোফায় হেলান দিয়ে বসে বলে, মামি, তোমরা কি জানো এই মেয়েটাকে? এর পরিচয় কি? এই মেয়েটা হলো তোমাদের পছন্দের পাত্র রাব্বির নিজের বিবাহিত বউ। কি কি বলছিস তুই অনিক? তোর মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? মানে আমার ছেলে, আমরা যে ছেলের সাথে নিশান্তিকার বিয়ে ঠিক করেছি, সেই রাব্বির বউ এই মেয়েটা? আমি জানতাম তুই আজগবি কোনো ফাজলামি করবি, কিন্তু এত বড় তুই মিথ্যা কথা বলবি সেটা ভাবিনি। আরে না রে মামি, আমি কেন মিথ্যা বলবো? আমি সত্যি বলছি। আপুর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে ছেলের প্রথম বউ এটা। গ্রামে থাকে মেয়েটা। রাব্বির গ্রামের বাড়িতে একটা ডাক্তারখানা আছে। সেই গ্রামেই এই সহজ সরল মেয়েটার সাথে ওর বিয়ে হয়েছে বছর খানেক আগে। আর এখন শহরে এসে ও বড়লোক দেখে আরেকটা বিয়ে করতে চায়। ও আসলে একটা আস্ত প্রতারক। আমার তো বিশ্বাস হচ্ছে না রে অনিক। ছেলেটাকে দেখে তো এমন মনে হয়নি। ও তো বেশ নম্র আর ভদ্র। মা, তুমি এখন একটু চুপ থাকো তো। অনেক, তুই পুরোটা বল। তুই একে কোথায় পেলি আর কিভাবে এবার সব জানলি? দেখো মামি, এসব নিয়ে আমি একদমই মজা বা ফাজলামি করছি না। তোমার বিশ্বাস হবে না দেখেই আমি এত কষ্ট করে গ্রাম থেকে মেয়েটাকে খুঁজে বের করে তোমার কাছে নিয়ে এসেছি। আর এই মেয়েটাও বিশ্বাস করছিল না যে ওর স্বামী শহরে এসে আরেকটা বিয়ে করছে। তাই তাকেও সব প্রমাণ দেখিয়ে তোমাদের সামনে আনলাম। এবার সবাই শোনো, আমার একটা দারুণ প্ল্যান আছে। ওই শয়তানটাকে আজ উচিত শিক্ষা দিতে হবে। কি প্ল্যান অনিক? তুই যা বলবি আমরা এখন সেটাই করব। আমার মেয়ের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলতে দেব না কাউকে। অনেক সোফা থেকে চট করে উঠে দাঁড়ায়। তারপর মামি ওই মেয়েটা আর নিশান্তিকাকে নিজের কাছে ডেকে ফিস করে কি করতে হবে তার পুরো ছকটা বুঝিয়ে দেয়। সে জানে কিভাবে এই জালিয়াতকে ধরতে হয়। কয়েক ঘন্টার সময় কেটে যায়। ঘড়ির কাঁটা বিকেলের দিকে এগোতে থাকে। নিশান্তিকা রাব্বিকে তার বাড়িতে ডেকেছে স্পেশাল রান্নার দাওয়াত দিবে বলে। রাব্বি বেশ সেজে গুজে নিশান্তিকার বাড়িতে আসে। তার মুখে হাসি। নিশান্তিকা ড্রয়িং রুমের সোফায় খুব স্বাভাবিকভাবেই বসে আছে। রাব্বি ঘরে ঢুকেই নিশান্তিকার পাশে বসলো। কি ব্যাপার নিশা,
হঠাৎ এভাবে জরুরি তলব করলে যে তোমার ফোন পেয়ে আমি সব কাজ ফেলে ছুটে আসলাম। কি এমন দরকারি কথা আছে? আমার একটা ফুফাতো ভাই আছে, আপনি তো তাকে চেনেন না। জানেন আজকে ও কি অদ্ভুত একটা কাজ করেছে। তবে তার জন্যই মা আজ ভালো মন্দ রান্না করেছে, আর আমি ভাবলাম আপনাকে ডাকি। কি করেছে তোমার ভাই? আর এই সাধারণ কথা বলার জন্য আমাকে এত তাড়া দিয়ে রাখলে? হ্যাঁ ডাকলাম, কারণ আমার এই কাজিন কাউকে না জানিয়ে হুট করেই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। আপনাকে ওর বউ দেখানোর জন্যই এখানে নিয়ে এসেছি, সাথে খাবারও খাবেন। দেখবেন না আমার ভাই কি চমৎকার এক বউ নিয়ে এসেছে। বেশ তো, তা আমার হবু শাশুড়ি মা কোথায় আর তোমার ভাই কোথায়? তাকেও তো দেখছি না। মা আসছে ভিতর থেকে। অনেক তুই কোথায় রে, এদিকে আয়। ঠিক তখনই অনেক ধীর পায়ে ভিতর থেকে বের হয়ে আসে, তার মুখে রহস্যময় হাসি। সে রাব্বির সামনে গিয়ে বেশ ঘটা করে হ্যান্ডশেক করে। শুনলাম আমাদের নিশান্তিকা আপুর সাথে নাকি তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি গত কয়েকদিন বাড়িতে ছিলাম না ভাই। আসলে আমার গার্লফ্রেন্ডের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল বলে আমি ওকে ওখান থেকে তুলে আনতে গিয়েছিলাম। মামি, আমার বউকে একটু এদিকে আনো তো, ভাইকে দেখাই আমার পছন্দ কেমন। রীতি বেগম এবার ভিতর থেকে সেই মেয়েটিকে নিয়ে আসে। মেয়েটির পরনে একটা সুতির শাড়ি আর ওড়নাটা মাথার উপর থেকে টেনে বড় করে ঘোমটা দেওয়া। মেয়েটি মাথা নিচু করে অনেকের পাশে এসে দাঁড়ায়। কি গো জান, ওড়না সরাও, ভাইয়া দেখবে তোমাকে। ভাইয়া আমাদের অনেক কাছের মানুষ, লজ্জা পাওয়ার কিছুই নেই। মেয়েটি তখন ধীরে ধীরে মাথার উপর থেকে ওড়নাটা সরায়। রাবি মেয়েটির মুখ দেখা মাত্রই যেন ইলেকট্রিক শক খায়। সে বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে, কপাল কুঁচকে গেছে। এই 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 মেয়েকে, একে এখানে কেন নিয়ে এসেছো অনেক? কেন ভাই, মেয়েটা কি খুব সুন্দর না? ও তো আমার বউ। ওহ সরি, ভুল বলছি, এটা তো আমার বউ না, এটা তো তোমার নিজের বউ, তাই না রাব্বি ভাই? কি বলো সবাই, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, না মানে না। এই মেয়ে আমার বউ হতে যাবে কেন? আমি তো একে চিনি না। তোমরা সবাই ভুল করছো। এটা এটা কোনো ষড়যন্ত্র। রাব্বির কথা শেষ হতেই নিশান্তিকা সোফা থেকে উঠে আসে। সে কোনো কথা না বলে রাব্বির দু গালে সজোরে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয়। রাব্বি গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। শোরের বাচ্চা, তুই কি মনে করছিস আমরা তোর বিষয়ে কিছু জানতে পারবো না? এই মেয়েটাই সব বলেছে আমাদের। গ্রামে তাকে বিয়ে করে রেখেছিস, আর শহরে এসে এখন কুমার সেজে আরেকটা বিয়ে করবি? জানোয়ার, তোর মুখে তো আমার এখন জুতা মারা দরকার। তুই এত বড় ইতর আর প্রতারক সেটা জানতামই না। নিশা দেখো, তুমি ভুল করছো, আমি সব বুঝিয়ে বলছি। ঠিক তখনই রাব্বির অন্য গালে আরেকটা সজোরে চর পড়ে। এবার নিশান্তিকা নয়, চর মারে সেই গ্রামের মেয়েটা। ছি রাব্বি, তুমি এত নীচ আর জঘন্য হতে পারলে? আমার মা বাবাকে ভুল বুঝিয়ে গ্রামে আমাকে বিয়ে করেছো। আমার বাবা টাকার লোভে তোমার মতো পশুর কাছে আমাকে বিয়ে দিয়েছিল। তোমার তো এখন সবার সামনে জুতো খাওয়া দরকার। হারামির বাচ্চা, তুমি কি ভেবেছো যে তলার খাবারও খাবে আবার গাছেরটাও কুড়াবে? তোমাকে আমি ছাড়বো না। আমি কিন্তু অলরেডি পুলিশ ডেকেছি, তারা রাস্তার মোড়ে চলে এসেছে। তারা আসলে বলো, এখন দেখা যাবে কার কত চোর। পুলিশের কথা শোনা মাত্রই রাব্বির চেহারার রং ফ্যাকাশে হয়ে যায়। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। চর খেয়ে লাল হয়ে যাওয়া গাল নিয়ে সে এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। সেই যে সে দৌড় দিল, আর তার কোনো খোঁজ পাওয়া যায় না। নিশান্তিকার বিয়েটা এভাবেই ভেঙে যায়। পরবর্তীতে রীতি বেগম রাব্বির মা বাবাকে আর সে মেয়েটির পরিবারকে ডেকে এনে এক সালিশ বসান। সেখানে রাব্বির পরিবারকে তিনি প্রচুর কথা শুনিয়ে অপমান করেন। রীতি বেগম নিজেই নিজের সম্মানে আঘাত লেগেছে বলে এই বিয়ে ভেঙে দেয়। সবাই যখন চলে যায় তখন বাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে পড়ে। রীতি বেগম সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তিনি ভাবছে কি বড় বিপদ থেকে তার মেয়ে রক্ষা পেয়েছে। অনেক মামির পাশে গিয়ে বসে। মামি, তুমি এখন কাঁদছো কেন? সব তো ঠিক হয়ে গেল, ওই আপদটা তো বিদায় হয়েছে। আমার মেয়েটার কি কপাল রে অনেক, তুই যদি আজ না থাকতি তবে কি যে হতো আমার মেয়েটার। কত বড় ভুল করতাম আমি, আমার নিশান্তিকার জীবনটা তো নষ্ট হয়ে যেত। আরে মামি, আমি আছি না, তোমার মেয়ের কিছুই হবে না। দরকার হলে আমি ওকে বিয়ে করব, ওর সব কিছু আমি মেনে নেব। ও যে আমার চেয়ে বড় তাতে আমার কোনো সমস্যা নেই।
তুমি পারলে কথা বলে দেখো আপুর সাথে। তুই করবি ওকে বিয়ে? আচ্ছা আমি ভেবে দেখি, নিশান্তিকার সাথে কথা বলে দেখি ওর মনের অবস্থা কী। এরপর তো আপনারা সবাই জানেন নিশান্তিকা আর অনিকের মধ্যে কী কথা হয়েছিল এবং নিশান্তিকা অনিককে ঘর থেকে বের করে দিয়েছিল, তা তো সবাই জানেন। বর্তমানে অনিক ড্রয়িং রুমে রীতি বেগমের সামনেই বসে আছে। নিশান্তিকা তাকে ঘর থেকে বের করে দেওয়ার পর অনিক এখন বেশ খোশ মেজাজেই আছে। কি ভাবছিস অনিক? মেয়ে কি বলে? ও কি রাজি হবে এই বিয়েতে? তুমি চিন্তা করো না মামি, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। ও এখন একটু রেগে আছে ঠিকই, কিন্তু আমি ওকে মানিয়ে নেব। তুমি খালি এখন নিশ্চিন্তে গিয়ে একটা আরামে ঘুম দাও, বাকিটা আমি দেখছি। ঠিক আছে রে অনিক, তোরেই এই সব দায়িত্ব দিলাম। রীতি বেগম নিজের ঘরে চলে যায়। অনেক সোফা থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। তার চোখে মুখে এখন জয়ের আনন্দ। তার এখন একমাত্র মিশন হলো তার ওই মেজাজ প্রিয় এবং সিনিয়র জেদি মামাতো বোনকে পটিয়ে নিজের করে নেওয়া। ভার্সিটিতে গিয়ে সে নিশান্তিকাকে প্রেমের জোয়ারে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করতে শুরু করে। অনেক জানে এই পথ সহজ নয়, কিন্তু নিশান্তিকার ওই মিষ্টি গলার স্বর আর রাগী চাহনি তার জীবনের পরম প্রাপ্তি। সে নিজের মনের শেষ দিতে দিতে সামনের দিকে এগিয়ে যায়। এবার বাগে পেয়েছি তোমাকে আপু। এখন দেখি তুমি আমাকে কতদিন ইগনোর করো। পটাতে যখন শুরু করেছি তখন তোমাকে বউ না বানিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না। মাঝরাতে অনেক এসেছে তার মামির বাড়িতে। নিশান্তিকাদের বাড়ির চারপাশে গাছপালায় ঘেরা হওয়ায় অন্ধকার এখানে বেশ গাঢ়। নিশান্তিকা নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। পরনের কালো শাড়িটা সে এখনও পাল্টায়নি। মনটা তার বিষণ্ণ হয়ে আছে। আর যা কিছু ঘটে গেল সব মিলিয়ে নিজেকে খুব একা লাগছে তার। ঠিক তখনই নিশান্তিকার চোখ পড়ে বাগানের পাঁচিলের উপর গিয়ে একটা ছায়া ভিতরে ঝাঁপিয়ে পড়ছে। নিশান্তিকা নিচের দিকে তাকায়। অন্ধকারে খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে লোকটার হাতে ঢাউস টাইপের কিছু একটা আছে। নিশান্তিকা বেশ ভয় পেয়ে যায়। সে বারান্দার রেলিং ধরে একটু ঝুঁকে নিচু গলায় গর্জে ওঠে। এই কেন ওখানে এত রাতে পাঁচিল টপকে বাড়ির ভেতরে কি করিস? দাঁড়া, আমি এক্ষুনি চিৎকার করে লোক জড়ো করছি। চোর ডাকি রে তুই? নিচের ছায়াটা থমকে দাঁড়ায়। তারপর এক খিলখিল হাসির শব্দ ভেসে আসে। নিশান্তিকা দেখে অনেক দাঁড়িয়ে আছে। তার এক হাতে বিশাল এক গুচ্ছ রজনীগন্ধা আর অন্য হাতে কিছু গোলাপ। আরে আপু, আমি চোর হতে যাব কেন? আমি তো তোমার হৃদয়ের চোর। এত রাতে কি জানের আপুর মন খারাপ করে বারান্দায় দেবদাসের মতো দাঁড়িয়ে থাকে? এই যে দেখো, তোমার জন্য একদম বাগান উজাড় করে ফুল নিয়ে আসি। তুই একটা আস্ত পাগল অনেক। এই বাজ রাতে তুই পাঁচিল টপকে আসলি কেন? গেটে তো তালা মারা, পা ভাগলে কে ঠেকাত তোকে? আর এত ফুল কই পেলি এই রাতে? কারো বাগান সাবার করেছিস নাকি নিশ্চয়ই? আরে না গো আপু, এটা ভালোবাসা দিয়ে কেনা ফুল। তুমি বিশ্বাস করো, এই ফুলগুলো তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। পাঁচিল তো সামান্য ব্যাপার, তোমার জন্য আমি চাইলে এভারেস্ট জয় করেও আসতে পারি। এখন দয়া করে নিচে আসবা, নাকি আমি পাইপ বেয়ে উপরে উঠে আসবো? একদম পাই বেয়ে ওঠার চেষ্টা করবি না বলে দিলাম। আর আমি কেন যাব? দৌড়া তুই। তোকে না বলেছি আমার সামনে আসবি না? বুঝছি, আমারই ওপরে যেতে হবে। এই না না, তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি নিচে আসছি। নিশান্তিকা একটু পর পিছনের দরজা খুলে বাগানে আসে। অনেক তাকে দেখা মাত্রই হাঁটু গেড়ে মাটির উপর বসে পড়ে। সে এক হাতে ফুলগুলো বাড়িয়ে ধরে। ওগো সুন্দরী নিশান্তিকা আপু, এই অদম জুনিয়র ভাইয়ের সামান্য নিবেদন গ্রহণ করো। তোমার ওই কালো শাড়ির সাথে এই সাদা রজনীগন্ধাগুলো জাস্ট ফাটাফাটি লাগবে। একবার হাসো তো জানের আপু, তোমার হাসি না দেখলে আমার আজকের রাতটা মাটি হয়ে যাবে। তুই কি নাটক বন্ধ করবি অনেক? তুই জানিস তুই কত বড় একটা ফাজিল? এই রাতে কেউ এভাবে ফুল দিতে আসে? আর তোর এই জানের আপু ডাকটা শুনলে না আমার কান দিয়ে গরম ধোয়া বের হয়। আহা, গরম ধোয়া বেরোলে তো ভালো, শীতের রাতে একটু আরাম পাবা। এই নাও ফুলগুলো ধরো। আর শোনো, তুমি যদি এখন না হাসো তবে আমি কিন্তু এই বাগানে দাঁড়িয়ে চিৎকার করে গান শুরু করব। তখন কিন্তু মামি জেগে যাবে। নিশান্তিকা অনেকের হাত থেকে ফুলগুলো নিতে নিতে হাসলো। অনেক তখন আরও এক ধাপ এগিয়ে যায়। সে পকেট থেকে একটা ক্যাডবেরি বের করে নিশান্তিকার দিকে বাড়িয়ে দেয়। এই নাও,
তিটকুটে জীবনের জন্য একটু মিষ্টি চকলেট। আচ্ছা আপু, আমাকে কি সত্যি তোমার একটু পছন্দ হয় না? আমি কি দেখতে খুব বেশি খারাপ? তুই দেখতে ইতরদের মতো, আর তোর কথাবার্তা হলো একদম বাজারের টোকাইদের মতো। তোর সাথে কে প্রেম করবে? কেন তুমি করবা? তুমি তো বড় হয়েছো আমাকে শাসন করার জন্য, আর আমি বড় হয়েছি তোমার শাসন সহ্য করে তোমাকে ভালোবাসার জন্য। কি সুন্দর জোর মিলবে আমাদের, তাই না? নিশান্তিকা এবার হো হো করে হেসে দেয়। অনেকের এই অদ্ভুত সব যুক্তির কাছে সে হার মেনে যায়। ঠিক তখনই বাগানের এক কোণ থেকে ঘর ঘর শব্দ শোনা যায়। বাড়ির পাহারাদার কুকুর টাইগার এতক্ষণ ঘুমোচ্ছিল, কিন্তু অনেকের গলার শব্দে সে এখন সজাগ। টাইগার অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে এসে অনেককে লক্ষ্য করে এক ঘেউ ঘেউ করে ওঠে। ওরে বাপরে, টাইগার ভাই তো দেখি খেপে গেছে। আপু আজ আসি। টাইগারের সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো না। ও কিন্তু আমার পিছনে কামড় দিলে তোমার হবু বরের ইজ্জত থাকবে না। পালা অনেক পালা। টাইগার কিন্তু তোকে ছাড়বে না আজ। তুই তো বিনা অনুমতিতেই ঢুকেছিস। ও হ্যাঁ, ফুলগুলো কিন্তু তোমার বাগান থেকে চুরি করেই তোমাকে দিয়েছি। কি বলি? আই দাঁড়া, টাইগার ধর ওটারে। টাইগার নিশান্তিকার অনুমতি পেয়ে এক লাফে অনেকের দিকে তেড়ে যায়। অনেক তার হাতের সব ফুল ফেলে দিয়ে এক দৌড় দেয়। সে পাগলের মতো পাঁচিলের দিকে ছুটতে থাকে। টাইগারের ঘেউ ঘেউ শব্দে পুরো এলাকা সজাগ হয়ে যায়। অনেক যান প্রাণে দৌড়ে গিয়ে পাঁচিলের উপর লাফ দিয়ে ওঠে। পাঁচিলের পেরেকের সাথে অনেকের প্যান্ট আটকে যায়, ছাড়াই না কিছুতেই। অনেক শেষমেশার উপায় না পেয়ে প্যান্টটাই কোমর থেকে খুলে দৌড়ে চলে যায়। নিজে নিজেই বলে, ভাগ্যিস ভেতরে আরেকটা ছোট প্যান্ট পরেছিলাম। আপু আজকের মতো বেঁচে গেলাম, কিন্তু মনে রেখো ভালোবাসা কখনো শেষ হয় না। কাল সকালে আবার আসবো চকলেট নিয়ে। আই লাভ ইউ আপু। নিশান্তিকা খিলখিল করে হাসতে হাসতে বাগানের ঘাসের উপর বসে পড়ে। অনেক ততক্ষণে পাঁচিলের ওপাশে ঝাঁপ দিয়ে পালিয়েছে। ঠাস 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 পরপর 3টে চর খেয়ে অনেকের বাম গালটা মারাত্মকভাবে জ্বলতে শুরু করেছে। ওর কানের ভিতর তখনও ঝিঁঝি পোকার ডাকের মতো একটানা শব্দ হচ্ছে। মস্তিষ্কের বাম প্রান্ত দিয়ে একটা তীব্র ব্যথার শিহরণ বয়ে যাচ্ছে। ছোটবেলায় অতিরিক্ত চকলেট আর আইসক্রিম খাওয়ার নেশা ছিল অনেকের। সেই কারণেই বাম পাশের মাড়িতে পোকা লেগে গর্ত হয়ে আছে। নিশান্তিকার হাতে চরগুলো ঠিক সেই মাড়ি বরাবর লাগাই তো এখন যন্ত্রণায় অনেকের চোখে সর্ষে ফুল দেখার অবস্থা হয়েছে। এই ফাজিল পাদর ইতর চামচিকা কোথাকার, তোকে না বলেছি আমার সামনে নাটক করবি না। এসব আমার পছন্দ না। নিজেকে সামনে বহু কষ্টে ভার্সিটিতে এসেছি, এরপরে ভুলেও আর কোনো দিন আমার সামনে আসবি না। অনেক তোর সাহস দেখে কিন্তু আমি অবাক হচ্ছি। তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? যত সব ঢং। যা সর। ওহো সরবো না। আর আমি জানি আমি আমার প্রিয়তমার সাথে কথা বলছি। অনেকের এই উত্তর শুনে নিশান্তিকা যেন আরও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। রাগে চোটে সে হাত উঁচিয়ে অনেকের গালে চতুর্থ চরটা বসিয়ে দেয়। নিশান্তিকার চোখ দিয়ে তখন আগুনের ফুলকি বের হচ্ছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, গটগট করে হেঁটে ভিড় ঠেলে সেখান থেকে চলে যায়। অনেক ঠায় দাঁড়িয়ে নিশান্তিকার চলে যাওয়া দেখে। ওর বাম চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। গালে হাতের 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। অনেক এখনও বুঝতে পারছে না যে নিশান্তিকা তাকে কেন এভাবে মারল। ভালোবাসা কি অপরাধ? একটু পিছনের কথা না বললে এই ঘটনার গভীরতা বোঝা সম্ভব নয়। গত 3 বছর ধরে অনেক আর তার 2 বন্ধু সাকিব ও নাইম বুক ফুলিয়ে দাবি করত তারা সিঙ্গেল, কিন্তু মাঝখান থেকে বেইমানি করে সাকিব আর নাইম চুপি চুপি প্রেম করা শুরু করে। অনেকে তারা ঘুণাক্ষরেও কিছু বুঝতে দেয় না। অনেক যখন হঠাৎ একদিন দেখতে পাই যে তার পরম বন্ধু দুজন প্রেমের বিষাক্ত আসক্তিতে পুরো ডুবে আছে, তখন তার জেদ চেপে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এই আসন্ন ভ্যালেন্টাইন্স ডের আগেই সে কাউকে না কাউকে প্রপোজ করে সিঙ্গেল তকমা ঘুচিয়ে দিবে। অনেক যখন ভাবতে শুরু করে তখন তার ভাবনার সবটুকুই দখল নিয়ে নেয় নিশান্তিকা। নিশান্তিকা শুধু তার মামাতো বোন নয়, সে তার ছোটবেলার প্রথম প্রেম। ক্লাস 5-এ পড়ার সময় থেকেই অনেক নিশান্তিকার উপর প্রথম ক্রাশ খায়।
যদিও সেই বয়সে ভালো লাগা আর ভালোবাসার তফাৎ সে বুঝতো না। ভার্সিটি লেভেলে আসার পর অনেক অনুভব করে সে নিশান্তিকাকে ছাড়া তার জীবন একদম অসম্পূর্ণ। নিশান্তিকার বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকেই অনেক আরও মরিয়া হয়ে ওঠে। নিশান্তিকাকে নিজের করে পাওয়ার এক অদ্ভুত নেশা তাকে পেয়ে বসে। সারা দিন সে মামিদের বাড়িতে কোনো না কোনো উছিলায় পড়ে থাকে। অনেক স্বপ্ন দেখে নিশান্তিকাকে লাল শাড়িতে বউ সাজিয়ে নিজের বাড়িতে নিয়ে আসার। সেই স্বপ্ন থেকেই সে ঠিক করে যে প্রপোজ ডেতেই সে চূড়ান্ত কাজটি করবে। নিশান্তিকা বিয়ে ভেঙে যাওয়ার 1 মাস পর আজই প্রথম ভার্সিটিতে পা রাখল। সে করিডোর দিয়ে হেঁটে আসছিল, আর আজই সেই ভ্যালেন্টাইন্স ডে। অনেক সময় নষ্ট না করে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে একদল জুনিয়র ছাত্রছাত্রীর সামনেই হাঁটু গেড়ে বসে পড়ে। নিশান্তিকা প্রথমটাই থতমত খেয়ে গেলেও যখন বুঝতে পারে অনেক তাকে সবার সামনে প্রেমের প্রস্তাব দিচ্ছে, তখন সে অপমানে লাল হয়ে যায়। একজন সিনিয়র আপু হিসেবে জুনিয়রদের সামনে এমন পরিস্থিতি সে পরিকল্পনা করতে পারেনি। আর এরপরই ঘটে যায় সে অনাকাঙ্ক্ষিত ঘটনা। চর খাওয়ার পর অনেকের গাল লাল হয়ে আছে ঠিকই, কিন্তু মনের ভিতরে নিশান্তিকার প্রতি টানটা যেন আরও বহুগুণ বেড়ে যায়। অনেক গালে হাত দিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে থাকে, আপু, তুমি যতবারই মারো না কেন আমি হাল ছাড়বো না। তোমার এই চরগুলো আমার কাছে আশীর্বাদের মতো লাগছে। আজ 4টা মেরেছ, কাল দরকার হলে 8টা মারবা, কিন্তু আমি তোমাকে ঠিকই পটিয়ে ছাড়বো। সাকিব আর নাইম দূর থেকে দৌড়ে আসে। তারা অনেকের এই দশা দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। কি রে দোস্ত, গালের অবস্থা তো বেশ খারাপ। নিশান্তিকা আপু তো দেখি তোকে আজ জ্যান্ত কবর দিয়ে দিত। এখনো কি তোর ভূত দাবেরই মাথা থেকে? তোরা বুঝবি না রে, এই চরের মধ্যে যে কতটা মায়া আছে তা তোরা কোনোদিনও অনুভব করতে পারবি না। নিশান্তিকা আপু যত বেশি রাগ করবে তত দ্রুত সে আমার জালে ধরা দেবে। তোরা খালি দেখ কি হয়। তুই আজ তো একটা পাগল। জুনিয়রদের সামনে এভাবে অপমানিত হয়েও তুই হাসছিস। লোক হাসাবি না তো আর কি করবি? লোকে হাসলে হাসুক, নিশান্তিকা আপুর হাতের ছোঁয়া তো পেলাম। আজ আমার গাল ধোবো না, এই চরের দাগ আমি সারা জীবন মনে রাখবো। অনেকের পাগলামি দেখে তার বন্ধুরাও এখন হাল ছেড়ে দেয়। তারা জানে অনেক যা একবার ধরে তা শেষ না করে ছাড়ে না। নিশান্তিকা রাগে ফুঁসতে ফুঁসতে লাইব্রেরির দিকে চলে গেলেও অনেক এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে নিশান্তিকা তাকে চর মেরেছে। তার চোখে এখন এক দৃঢ় প্রতিজ্ঞা। সে মনে মনে পরিকল্পনা করছে কিভাবে নিশান্তিকার মান ভাঙানো যায়। অনেক জানে নিশান্তিকার মনে জায়গা করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। ভালোবাসা যেখানে গভীর সেখানে অপমান আর চর শুধুই সাময়িক বাধা। আজ সকালেই অনেক নিজেই নিশান্তিকাকে তার বাইকে করে ভার্সিটিতে নিয়ে এসেছে, আর আজই চর খেলো। অনেক আর দাঁড়ায় না, সে সোজা চলে আসে ওর মামির বাড়িতে। অনেক তার মামির বাসায় আসে। গালে জ্বালা পোড়া এখনও পুরোপুরি কমেনি, তবে মনের ভিতরে এক অস্থির আনন্দ আর বিষাদ খেলা করছে। সে বসার ঘরের সোফায় ধপাস করে বসে পড়ে। অনেকের এমন বিধ্বস্ত চেহারা দেখে রীতি বেগম ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি অনেকের সামনে এসে কপালে ভাঁজ ফেলে তাকায়, তারপর প্রশ্ন করে, কি রে অনেক, নিশান্তিকা কোথায়? ও তো তোর সাথেই ভাসিতে গেল, ও কি এখনো ফেরেনি? না মামি, আপুর আরও কয়েকটা ক্লাস আছে, ও ক্লাস শেষ করে আসবে। আমার ভালো লাগছিল না তাই চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর প্রিয় খাবারগুলো দিচ্ছি, খেয়ে নে বাবা। থাক মামি, আর খাওয়া এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। কেন রে, কি হলো তোর? ইদানিং তোর কথাবার্তা একদম বড় মানুষদের মতো হয়ে যাচ্ছে, কেমন যেন গম্ভীর হয়ে থাকিস মাঝে মাঝে। নিশান্তিকার সাথে কিছু হয়েছে? মামি কি বলো এসব? আমি কি এখনো ছোট আছি নাকি? আমারও তো একটা বয়স হচ্ছে নাকি? আর আপুর সাথে কি হবে? কিছুই তো হয়নি। হয়েছে, অনেক বড় হয়েছিস তুই। এখন কথা না বাড়িয়ে যা ফ্রেশ হয়ে আয়, সকালেও না খেয়ে বের হয়েছিস। খাওয়ার ইচ্ছে অনেকের একেবারেই হচ্ছে না। নিশান্তিকার হাতে চর খেয়ে পেটের ক্ষুধা যেন কোত্থেকে কর্পূরের মতো উড়ে গেছে। অনেক বেশিক্ষণ ঘরে স্থির হয়ে বসে থাকতে পারে না। সে আবারও বাসার বাহিরে চলে আসে।
রাস্তার মোড় থেকে 10 টাকার মুড়ি মাখা কিনে হাতে নেয়। মুড়ি চিবোতে চিবোতে সে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। অনেকের কল্পনার জগতে যে রাজকন্যার ছবি আঁকা আছে, নিশান্তিকা ঠিক তেমনই একজন মানুষ। তার পিঠ সমান, লম্বা কুচকুচে কালো চুল, আর হাসলে গালে টোল পড়া দৃশ্যটা অনেককে পাগল করে দেয়। বিশেষ করে নিশান্তিকার ঠোঁটের নিচে ছোট্ট কালো তিলটা যেন সৌন্দর্যের এক রাজমুকুট। অনেক যখন নিশান্তিকার দিকে তাকায় তখন তার কথা বলার ভঙ্গি আর গলার স্বর শুনে অনেকের মনে হয় সে সারা জীবন এভাবেই তাকিয়ে থাকতে পারবে। নিশান্তিকা যখন রাগ করে কথা বলে তখন যেন তার সৌন্দর্যের পরিমাণটা দ্বিগুণভাবে বেড়ে যায়। অনেকের চোখে সেই রাগী চেহারাটাই সবচাইতে বেশি মায়াবী লাগে। এখন মধ্য বিকেল, আকাশের রং একটু একটু করে বদলে যাচ্ছে। অনেক দিন পর অনেক ভার্সিটির সব চাইতে রোমান্টিক জায়গা অর্থাৎ লেকের ধারে সেই কৃষ্ণচূড়া তলায় পা রাখলো। দূর থেকে সে দেখে কেউ একজন নীল শাড়ি পরে কারোর জন্য পরম আগ্রহে অপেক্ষা করছে। অনেক কৌতূহল নিয়ে কাছে যেতেই দেখে সে আর কেউ নয়, নিশান্তিকা আপুর বেস্ট ফ্রেন্ড তিথি আপু। অনেক একটু দুষ্টুমি করার সুযোগ ছাড়ে না। কি ব্যাপার তিথি আপু, এভাবে পরীর মতো সেজে গুজে একা দাঁড়িয়ে আছো কেন? কাউকে কি গিরে ফেলার মতলব আছে? এই চুপ কর বেয়াদব, তুই এখনো বড়দের সম্মান দিতে শিখলি না। দেখছিস না আমি আমার ওই গাধাটার জন্য অপেক্ষা করছি? এত লেট করে কেন যে মানুষটা, মনে হয় যেন ওর হাত পা বেঁধে সারাদিন ফেলে রাখি। সে যাই হোক তিথি আপু, আজকে ভাইয়া তোমাকে দেখে নির্ঘাত ক্রাশ খাবে। আই মিন, তোমার দিকে সে যেভাবে হা করে তাকিয়ে থাকবে তা আমি নিশ্চিত বলতে পারি তোমাকে আজ মারাত্মক লাগছে। তুই দেখি অভিজ্ঞ ব্যক্তির মতো কথা বলছিস অনেক। তোর জীবনে কয়টা অভিজ্ঞতা আছে শুনি? কয়টা মেয়েকে তুই এমন পটিয়েছিস? আর অভিজ্ঞতা তো আজ হাতে নাতে পেলাম। প্রপোজ করতে গিয়ে গাল লাল করে চর খেয়ে এসেছি। একদম সলিড অভিজ্ঞতা। সে কি, তোকে কোনো মেয়ে চর মারল রে? কারে তো সাহস? নামটা খালি একবার আমাকে বল, আমি ওর খবর করে ছাড়বো। তোকে অপমান করার সাহস পাই কোত্থেকে? নাম বললে তুমি নিজেও আমাকে মারতে শুরু করবে আপু। ওই নামটা শোনার পর তুমি আর আমার পক্ষে থাকবে না। আরে বল না, কে সেই মেয়ে? আমি তোকে কথা দিয়েছি আমি কিছুই বলবো না। সেই মেয়েটা আর কেউ নয়, আমাদের সবার প্রিয় নিশান্তিকা আপু। বাট তুই তোর 2 বছরের সিনিয়র আপুকে প্রপোজ করেছিস? আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না অনেক। নিশান্তিকা তোকে চর মেরে একদম ঠিক কাজই করেছে। তুই কি পাগল হয়ে গেছিস? তোমরা সবাই এখন একই কথা বলবা। তোমরা আমার মনের দুঃখ আর কি বুঝবা তিথি আপু। তবে একটা কথা বলি আপু, শোনো, আর যদি তুমি সিঙ্গেল থাকতে তবে তোমার ওপর একটা ট্রাই মারতাম। আই মিন, একটা চান্স নিতাম। অনেকের কথা শেষ হতে না হতেই তিথি আপুর রাগে তেড়ে আসে। সে ব্যাগ হাতে নিয়ে অনেককে মারার জন্য পা বাড়ায়। ওই তুই দাঁড়া ফাজিল, তোর আজ খবর আছে। তোর সাহস তো কম না, আমাকে এখন এসব বলছিস? অনেকে আর কে আটকায়? সে চটপটে হরিণের মতো এক দৌড়ে তিথি আপুর নাগালের বাহিরে চলে যায়। তার হাসির শব্দ বাতাসে ভেসে বেড়ায়। তিথি আপু চিৎকার করতে থাকে, কিন্তু অনেক ততক্ষণে অনেক দূরে চলে গেছে। অনেকের মনে এখন আর কোনো কষ্ট নেই। সে জানে ভালোবাসা এমনই হয়, কখনো জ্বর আবার কখনো মিষ্টতা। সে তার লক্ষ্য স্থির করে ফেলেছে, নিশান্তিকাকে সে যে কোনো মূল্যেই জয় করবে। সন্ধ্যার অনেক গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে আসে। শীতের আমেজ থাকলেও অনেক বরাবরই একটু গরম কাতুরে। তার পরনে কেবল একটা সাদা তোয়ালে, যা কোমরের নিচে জড়ানো। খালি গায়ের উপর দিয়ে পানির কণাগুলো গড়িয়ে পড়ছে। ঠিক তখনই নিশান্তিকা নিজের ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে যাচ্ছিল। অনেককে এভাবে হঠাৎ সামনে দেখে সে থমকে দাঁড়ায়। অনেকের সুঠাম শরীর আর জিম করা 6 প্যাক পেটের উপর দিয়ে পানির ফোঁটাগুলো যখন নিচে নামছে, নিশান্তিকার দৃষ্টি যেন অজান্তেই সেখানে আটকে যায়। সে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। নিশান্তিকা জীবনে অনেকবার অনেককে দেখেছে, কিন্তু এভাবে ঠিক এই মুহূর্তে অনেককে কেন যেন ভীষণ পুরুষালী আর আকর্ষণীয় লাগছে।
অনেক বুঝতে পারে নিশান্তিকা তাকে দেখছে। সে মুচকি হেসে পেটের পেশিগুলো একটু টান টান করে এক অদ্ভুত ভঙ্গিতে নিশান্তিকার সামনে দাঁড়ায়। কি গো জানের আপু, এভাবে হা করে আমার বডির দিকে তাকিয়ে আছো যে? ক্রাশ টাশ খেলে নাকি? সিক্স প্যাক দেখে তো মনে হচ্ছে চোখ সরাতেই পারছো না। বেশি দেখলে কিন্তু নজর লেগে যাবে, তাহলে তখন ভুঁড়ি হয়ে যাবে। এরপর তোমাকে জড়িয়ে ধরতে গেলে আমার ভুঁড়ির সাথে বেঁধে ঠাস করে ফুটবলের মতো উড়ে যাবা। নিশান্তিকা সম্বিত ফিরে পেয়ে মুহূর্তেই নিজের দৃষ্টি সরিয়ে নেয়। তার ফর্সা মুখটা রাগে আর লজ্জায় লাল হয়ে ওঠে। সে নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় চিৎকার করে ওঠে। এই, তুই কি মানুষ হবি না কোনোদিন? লজ্জা শরম কি সব ধুয়ে খেয়েছিস? এভাবে একটা বড় মেয়ের সামনে কেউ খালি গায়ে বের হয়? তুই একটা আস্ত বেয়াদব আর অসভ্য ছেলে, একদম অভদ্র। আরে আপু, লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমার সেই ছোট্ট ভাইটি। ছোটবেলায় তো তুমি আমাকে গোসল করেই দিতে। এখন একটু বড় হয়েছে বলে কি দেখতেও পারবে না? আর তুমি যেভাবে তাকালে মনে হলো যেন আমার বডিটা এখনই খেয়ে ফেলবা। মুখ সামলে কথা বল অনিক। তোর এই বাজে রসিকতা নিজের কাছেই রাখ। তোকে আমি ছোটবেলায় গোসল করাইছি বলে কি এখন যা ইচ্ছে তাই করবি? তুই একটা নোংরা পচা। তোর এই সিক্স প্যাক দেখার আমার কোনো রুচি নেই। তুই তাড়াতাড়ি গিয়ে জীবন, নয়তো আমি কিন্তু আবার হাত তুলবো। আরে বাপরে, মারবে নাকি? মারো না। তোমার হাতের চর তো আমার কাছে রসমালাইয়ের মতো লাগে। সকালের চরগুলোর দাগ এখনো মুছে যায়নি জানো? এই দেখো, গালটা এখনো লাল হয়ে আছে। একটু ফু দিয়ে দিবা আপু, নাকি চুমু দিবা? তাহলে যদি ব্যথাটা কমে। তুই কি মনে করিস আমি তোর সাথে ফাজলামি করছি? তোরে দেখলে আমার এখন গা জ্বলছে। তুই একটা বিরক্তকর আপদ। কেন যে তুই আমার আশেপাশে ঘুরঘুর করিস? একদম চোখের সামনে থেকে দূরা বলছি, ফাজিল কথাকার। অনেক নিশান্তিকার ধমকে মোটেও ভয় পায় না। সে বরং আরও এক পা এগিয়ে এসে নিশান্তিকার খুব কাছাকাছি দাঁড়ায়। নিশান্তিকা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলে সে দেয়ালের সাথে আটকে যায়। অনেকের শরীরের ভেজা ঘ্রাণ নিশান্তিকার নাকে এসে লাগে। আপু, তুমি যতই গালি দাও আর বকা দাও, আমি জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো। নয়তো ওইভাবে আমার বডির দিকে তাকিয়ে থাকতে না। এই যে এত রাগ দেখাচ্ছ, এটা তো আসলে ভালোবাসারই একটা রূপ। আচ্ছা, সত্যি করে বলো তো, আমি কি দেখতে খুব বেশি খারাপ? তুই দেখতে জঘন্য, তুই একটা ইতর। তোর এই নাটক বন্ধ কর। তোর আমি ঘৃণা করি অনেক। তুই কেন বুঝিস না? তুই আমার জুনিয়র। তোর সাথে আমার কোনোদিনও কিচ্ছু হওয়া সম্ভব না। তারপরে তুই আমার কাজিন। বয়স তো একটা সংখ্যা মাত্র আপু। তুমি সিনিয়র হলে কি হয়েছে? আমি তো মনে মনে তোমাকে আমার রানীর আসনে বসিয়ে দিয়েছি। আর তুমি যে বললে আমাকে ঘৃণা করো ভাই বলে, জানি তো সে যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখিও তাই। তোমার এই ঘৃণার নিচের ভালোবাসা লুকানো আছে। তুই একটা আস্ত পাগল শয়তান ইতর। তোর সাথে কথা বলে না আমার ভুল। তুই মর, তুই যা। নিশান্তিকা আর কোনো কথা না বলেই অনেককে এক জোরে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের ঘরে ঢুকে দরজা সশব্দে আটকে দেয়। অনেক করিডোরে দাঁড়িয়ে হো হো করে হাসতে থাকে। দরজা বন্ধ করে কি হবে আপু? মনের দরজা তো একটু একটু হলেও খুলে গেছে। আজ সিক্স প্যাক দেখিয়েছি, কাল দেখি কি করা যায়। তোমাকে আমি পটিয়েই ছাড়বো। অনেক গুনগুন করে গান গাইতে গাইতে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ভার্সিটিতে আজ নিশান্তিকা বেশ হাসি খুশি মনে হেঁটে যাচ্ছে। ওর পাশে একটা ছেলে হাঁটছে। যে ছেলেটি হাঁটছে তার নাম আসিফ। আসিফ নিশান্তিকার ব্যাচমেট এবং দীর্ঘদিনের খুব কাছের বন্ধু। গত কয়েক মাস আসিফ পারিবারিক কাজে শহরের বাইরে ছিল, তাই নিশান্তিকার বিয়ে ঠিক হওয়া বা ভেঙে যাওয়ার মুহূর্তে ও পাশে থাকতে পারেনি। কিন্তু ফিরে এসেই ও নিশান্তিকার সবটুকু সময় দখল করে নিয়েছে। দুজনের মধ্যে সম্পর্কটা এতটাই সহজ যে আসিফ নিশান্তিকার কাঁধে হাত দিয়ে কথা বললেও নিশান্তিকা মোটেও অস্বস্তি বোধ করে না। কিরে নিশা, তোর জীবনের ওপর দিয়ে তো দেখি একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় বয়ে গেছে। আমি না থাকায় তোর এই অবস্থা। আরে রাখ তোর ঘূর্ণিঝড়। সেই যে গেলি, একটা ফোন পর্যন্ত ঠিক মতো দিতে না। এখন এসেছে আদি খেতে দেখা। আরে বাবা, ক্ষমা করে দে। এখন থেকে তো আছে। এই দেখ, তোর জন্য শহরের সেরা চকলেটটা নিয়ে আসছে। এই 1 মাস তুই যে পরিমাণ জ্বালিয়েছিস সবাইকে, তার জন্য এটা তোর ট্রিট। নিশান্তিকা খিলখিল করে হেসে ওঠে। ও আসিফের হাত থেকে চকলেটটা নিয়ে ওর গাল টেনে দেয়। ওদের এই ঘনিষ্ঠতা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল অনেক। অনেকের বুকের ভিতরটা মুহূর্তেই জ্বলে ওঠে। ও আসিফকে আগে কখনো দেখেনি।
ওর ধারণা ছিল নিশান্তিকার জীবনে ও ছাড়া আর কোনো পুরুষ বন্ধু নেই। অনেক রাগে হাত মুঠো করে ওদের দিকে এগোতে শুরু করে। তুই না থাকলে আসলেই ক্যাম্পাসটা ফাঁকা লাগতো রাশি। ভালো হয়েছে তুই ফিরেছিস। এখন অন্তত এই ফাজিল অনেকটার হাত থেকে আমাকে বাঁচাতে পারবি। অনেক, ওই যে তোর সেই পিচ্ছি কাজিন, ও নাকি তোকে প্রপোজ করেছে, তৃষা বলল। সেটা শুনে হাসতে হাসতে তো আমার পেট ফেটে যাচ্ছে নিশাত। ওই দুধের বাচ্চা তোকে পটাবে। ঠিক তখনই অনেক ওদের সামনে গিয়ে দাঁড়ায়। অনেকের মুখটা রাগে থমথমে হয়ে আছে। ও আসিফের আপাদমস্তক একবার দেখে নেয়, তারপর নিশান্তিকার দিকে তাকায়। কি গো আপু, এই বলদটাকে একে তো আগে কোনো দিন তোমার সাথে দেখিনি, আর এ তো দেখি তোমার গায়ের উপর উঠে কথা বলছে। আদব কায়দা কি একদমই নেই? মুখ সামলে কথা বলনি। ও আমার বন্ধু আসিফ, আর বলো তো না, তোর তোর চেয়ে অনেক বেশি বাঁচু। তুই এখানে কেন এসেছিস? ও তো তুমি অনেক, আমি আসিফ, নিশার বেস্ট ফ্রেন্ড। শোনো ছোট ভাই, নিশা কিন্তু এইসব ফাইজলামি একদম পছন্দ করে না। তুমি বরং নিজের পড়াশোনায় মন দাও। বেস্ট ফ্রেন্ড নাকি ঘোড়ার আন্ডা? শোনো ভাইয়া, ফ্রেন্ডশিপের নামে বেশি ঘাসাঘাসি করবেন না। নিশান্তিকা আপু কিন্তু আমার হবু বউ, আর বউয়ের সাথে পরপুরুষের আড্ডা আমি একদম সহ্য করি না। অনেক, তুই কি জ্বর ছাড়াই কিছুই বুঝবি না? আসিফ, ওর কথা কানে নিস না, একটা আস্ত পাগল। চল আমরা ক্যান্টিনে যাই। নিশান্তিকা আসিফের হাত ধরে এক প্রকার টানতে টানতে সেখান থেকে চলে যায়। অনেক পিছনে একা দাঁড়িয়ে থাকে। ওর চোখে এখন হিংসে আর জেদ। আসিফ ছেলেটা নিশান্তিকার সাথে যেভাবে হাসাহাসি করছে সেটা অনেকের সহ্য হচ্ছে না। ও বুঝতে পারছে নিশান্তিকা আপুকে পটাতে হলে এখন ওকে শুধু আপুর সাথেই নয়, এই আসিফ নামের কাঁটাটার সাথেও লড়তে হবে। আচ্ছা আসিফ ভাইয়া, দেখাচ্ছি তোমারে। ফ্রেন্ডশিপের দফারফা যদি আমি না করছি তো আমার নাম অনেক না, নিশান্তিকা আপু শুধু আমার। এখানে তৃতীয় কোনো ব্যক্তির জায়গা হবে না। নিশান্তিকা আর আসিফ ক্যান্টিনে বসে কফি খাচ্ছে। আসিফ বারবার নিশান্তিকার চুলে হাত দিয়ে চুল ঠিক করে দিচ্ছে। অনেক দূর থেকে একটা টেবিলের আড়ালে বসে দাঁত কিরমির করছে। ও মনে মনে ঠিক করে নিয়েছে আসিফের আসল রূপ যদি বের না করতে পারে তবে নিশান্তিকা ওকে বিশ্বাস করবে না। বিগত দুদিন অনেকের উপর দিয়ে যেন কালবৈশাখী ঝড় বয়ে গেল। সে নিশান্তিকা আপুর সামনে যাওয়ার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই নিশান্তিকা তাকে কুকুরের মতো ছিছি করে তাড়িয়ে দেয়। অনেক দমে যাওয়ার পাত্র নয়। সে নিশান্তিকাকে অজস্র মেসেজ পাঠায়। বাড়িতে তাদের দুজনের ঘর পাশাপাশি হওয়ার সত্ত্বেও সে সাহসে ভর করে দরজার নিচ দিয়ে চিরকুট পাঠায়। এমনকি গভীর রাতে দরদ মাখা কণ্ঠে ভয়েস মেসেজ পাঠিয়ে নিজের মনের সবটুকু আকুতি ঢেলে দেয়। কিন্তু ফলাফল হয় উল্টো। নিশান্তিকা কোনো উত্তর তো দেয়ই না, বরং রাগের মাথায় অনেকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। তৃতীয় দিন অনেক আবারও সাহসে ভর করে ভার্সিটিতে এসে নিশান্তিকার পথ আগলে দাঁড়ায়। অনেক কিছু বলার জন্য মুখ খোলার আগেই নিশান্তিকা কোনো বাজ বিচার না করে তার গালে এক সজোরে চড় বসিয়ে দেয়। ঠাস করে শব্দটা পুরো করিডোরে প্রতিধ্বনিত হয়। অনেক গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আপু, অন্তত আমার কথাটা তো একবার শোনো না। শুনে এইভাবে কেন মারছো? কি বললি তুই শুনি? তোর কি একটু লজ্জা করে না অনেক? তুই দিদিকে আবারও আমাদের বিষয়ে এইসব বাজে বাজে কথা বলেছিস কেন? তোর সাহস তো দিন বাড়ছে। না, আমার লজ্জা করে না, কারণ আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর ভালোবাসার মানুষের কাছে লজ্জা পেলে চলে না আপু। আমি তো কোনো অপরাধ করিনি। আবারও বাজে কথা বলছিস? শোন অনেক, তোকে শেষবারের মতো সাবধান করছি। আমার বয়ফ্রেন্ড আছে। তুই যদি আসিফকে চিনতি তবে আর কোনোদিনই আমার সামনে আসা সাহস করতি না। আসিফ যদি জানতে পারে তুই আমাকে এভাবে বিরক্ত করছিস তবে তোর হাড় গোড় একটা অস্ত্র থাকবে না। নিশান্তিকা চড় দেয় আবার। তার এই কথাটা শোনা মাত্রই অনিকা নিজেকে ধরে রাখতে পারে না। তার বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যায়। সে সত্যি সত্যিই শিশুদের মতো কেঁদে ফেলে। তার চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। অনেক ধরা গলায় কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, শুধু শুধু আমাকে এতগুলো চড় কেন মারছো আপু? আমি কি তোমায় ভালোবেসে খুব বড় ভুল করে ফেলেছি? আমি কি এতটাই খারাপ? শুধু শুধু তুই এখন ন্যাকামি করছিস অনি। আমার সামনে এসব ন্যাকামি করবি না একদম। মায়ের পছন্দ করা পাত্রের সাথে বিয়ে ভাঙিয়ে
মায়ের মন জয় করে ভাবছিস আমাকে পেয়ে যাবি? যা এখান থেকে ভাগ। আজ বলে দিলাম, জীবনেও যদি আমার সামনে এসব ফালতু কথা বলতে আসিস তবে তোর সাথে চিরদিনের মতো দেখা করা বন্ধ করে দেবো। এমনকি কথা বলা তো দূরের বিষয়, আমি তোর ছায়াও বাড়াবো না। নিশান্তিকা কথাগুলো বলেই গটগট পায়ে হেঁটে চলে যায়। অনেকের এখন প্রচণ্ড খারাপ লাগছে। শরীরের ব্যথার চেয়েও মনের ক্ষতটা অনেক বেশি গভীর হয়ে উঠেছে। নিশান্তিকা আপু অন্য কারোর সাথে প্রেম করে, এতে অনেক কোনোদিনও কল্পনাও করতে পারেনি। তার বাম গালটা এখন চিনচিন করে জ্বলছে। অনেক সেখানেই দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। ছোটবেলা থেকেই অনেকের একটা স্বভাব আছে, যে কেউ তাকে চড় মারলে সে হয় মারামারি করে, নয়তো তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। গত কয়েকদিনের ব্যবধানে নিশান্তিকার কাছ থেকে মোট 6টি চড় খেয়ে অনেকের মাথা এখন ঝিমঝিম করছে। সে যেন কোনো কুল খুঁজে পাচ্ছে না। অনেকের কান্না থামছে না। সে করিডোরের এক কোণে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। আজ নাকি আবার সারা বিশ্ব জুড়ে হাগ ডে পালন করা হয়েছে। অনেক দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই বিড়বিড় করে বলতে থাকে, অদ্ভুত এই দুনিয়া, আজ হাক ডে অথচ আমার কপালে জোরছে শুধু চর আর অপমান। যারা আমাদের মতো সিঙ্গেল তাদের জন্য কেন কেউ কোনো স্পেশাল ডে বের করে না? সিঙ্গেলদের দুঃখ কি কেউ কোনোদিন বুঝবে না? নিশান্তিকা আপু, তুমি কি একবারও আমার চোখের জল দেখতে পাও না? অনেক নিজের রুমাল দিয়ে চোখ মুছে ভার্সিটির গেটের দিকে পা বাড়ায়। তার আজকের দিনটা পুরোপুরি মাটি হয়ে গেছে। একদিকে নিশান্তিকার ভালোবাসা হারানোর ভয়, অন্যদিকে আসিফ নামে সেই আপদের আতঙ্ক অনেকের মস্তিষ্ককে অবশ করে দিচ্ছে। তবুও অনেকের অবাধ্য মন মানতে চায় না যে নিশান্তিকা অন্য কারো হয়ে গেছে। সে ভাবছে কিভাবে আসিফকে নিশান্তিকার জীবন থেকে সরিয়ে আবারও নিজের জায়গা দখল করা যায়। অনেকের মনের ভিতরের অস্থিরতা কমাতে সে ভার্সিটির মাঠের এক কোণে পড়ে থাকা একটা ফাটা টেনিস বলকে ফুটবলের মতো লাথি মারতে শুরু করে। বলটা এদিক সেদিক ছুটছে আর অনেক তার পিছনে দৌড়চ্ছে। হঠাৎ করেই একটা জোরে লাথি মারতেই বলটা গিয়ে সরাসরি একজনের পায়ে লাগে। অনেক হকচকিয়ে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে স্বর্ণা অনেকের ক্লাসেরই মেয়ে এবং এই ব্যাচের সবচেয়ে সুন্দরী হিসেবে ওর বেশ নাম ডাক আছে। কি ব্যাপার সুন্দরী, কোথায় যাওয়া হচ্ছে এমন সেজে গুজে? তোকে উত্তর দিতে আমি বাধ্য নই অনিক, তবে তোর মতো বেয়াদব আমি জীবনে দেখিনি। তুই নিজের সিনিয়র এবং নিজের মামাতো বোনকে প্রপোজ করার সাহস পাস কোত্থেকে রে? পুরো ভার্সিটি এখন তোকে নিয়ে হাসাহাসি করছে। কি করব বল স্বর্ণা, সব মনের টান। মন তো আর নিয়ম মানে না। ভালোবাসা যখন আসে তখন সিনিয়র জুনিয়র সব গোলমাল হয়ে যায়। স্বর্ণা কিছু বলতে যাবে, ঠিক তখনই অনেক দেখে নিশান্তিকা তার বান্ধবীদের সাথে হাসাহাসি আর গল্প করতে করতে এ পথ দিয়ে আসছে। অনেকে স্বর্ণার সাথে কথা বলতে দেখে নিশান্তিকা হঠাৎ থমকে দাঁড়ায়। নিশান্তিকার চোখে মুখে এক অদ্ভুত মেঘ জমে ওঠে। সে স্বর্ণা আর অনেকের দিকে একবার তীক্ষ্ণ নজরে তাকিয়ে কোনো কথা না বলে গটগট করে সেখান থেকে চলে যায়। অনেক বুঝতে পারে নিশান্তিকা আপুর এই চাহনিতে অন্য কিছু থাকলেও থাকতে পারে। বিকেলবেলাটা অনেক মোটেও নষ্ট করে না। সে গোয়েন্দার মতো আসিফের পিছু নেয়। নিশান্তিকা আপুর এই তথাকথিত বয়ফ্রেন্ডের আসল চেহারা বের করা এখন তার প্রধান কাজ। কয়েক ঘন্টার নিরবিচ্ছিন্ন নজরদারি আর নিপুণ অনুসন্ধানের ফলে অনেক আসিফের দুটি মারাত্মক কুকীর্তি হাতে নাতে ধরে ফেলে। আসিফ একদিকে যেমন চেন স্মোকার, তেমনি অন্যদিকে সে একের অধিক মেয়ের সাথে প্রেমের নাটক করে বেড়াচ্ছে। অনেকের হাতে এখন অকাট্য প্রমাণ। সে মনে মনে হাসে আর ভাবে যে এখন শুধু এই বিষয়গুলো সঠিক জায়গায় প্রদর্শন করতে হবে। রাত তখন অনেকটা বেড়েছে। ডিনার শেষ করে সবাই যার যার ঘরে চলে গেছে। অনেক নিশান্তিকার রুমের দরজার সামনে গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। নিশান্তিকা ভিতরে বই পড়ছিল। অনেককে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সে বিরক্ত হয়ে জানালার দিক থেকে মুখ ফিরিয়ে তাকায়। কি রে অনেক, অনেকক্ষণ ধরেই এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি সারাত এভাবেই পাহারা দিবি? একটা খুব জরুরি কথা বলা ছিল আপু। শোন অনিক, তুই যদি আবারও সেই পুরনো টপিক নিয়ে আসিস তবে আজ কিন্তু আবারও চড় খাবি। আমার ধৈর্যের পরীক্ষা নিস না।
চট দেওয়ার আগে আমার মোবাইলটা একবার দেখো, স্ক্রিনের দিকে তাকাও। দেখো তোমার ওই আদর্শ পুরুষ আসিফকে। ও আড়ালে বসে কি পরিমাণ সিগারেট টানে আর কত মেয়ের পেছনে লাইন মারে তা তুমি কল্পনাও করতে পারবে না। এই দুইটা কারণে কি যথেষ্ট নয় তোমার এই অকাল প্রেমে একটু জল ঢালার জন্য? নিশান্তিকা অনেকের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ছবি আর ভিডিওগুলো দেখে, আর চেহারার রং মুহূর্তেই বদলে যায়। রাগে আর অপমানে সে থমথমে হয়ে যায়, তবে অনেকের সামনে সে দুর্বলতা প্রকাশ করতে চায় না। তুই এসব কোথায় পেলি? আর এসব ফালতু কাজ করতে তোকে কে বলেছে? তুই কি সারাদিন মানুষের পিছনে গোয়েন্দাগিরি করে বেড়াস? শোনো আপু, তুমি ওকে ঠিক মতো চেনো না, অথচ ওর ওপর অগাধ বিশ্বাস রাখছ। আজ সে সিগারেট খাচ্ছে, কাল যদি ও জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয় তবে তো তোমার কপাল একদম শেষ। তাই বলছি, এতদিন ধরে তোমার চোখের সামনে বড় হয়েছি, আমি কেমন তা তো তোমার অজানা নয়। আমার 24 ঘন্টার রুটিন তোমার একদম নখদর্পণে। সব দিক দিয়ে আমি কিন্তু একদম পারফেক্ট আছি। আমার চেয়ে ভালো ছেলে তুমি খুঁজে পাবে না। তো তাতে আমার কি? তুই পারফেক্ট হলে আমি কি করব? তো কি আবার, ঘরে যখন আমার মতো এমন একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট রয়েছে তখন অন্য আজেবাজে ছেলের দিকে নজর না দেওয়াই ভালো। সময় থাকতে দাম দাও আপু, নইলে পরে আফসোস করো আমাকে আর খুঁজে পাবে না। তুমি আসলেই অনেক লাকি যে আমার মতো এমন একজন জীবনসঙ্গী পাওয়ার সুযোগ পাচ্ছ। আমার মতো হ্যান্ডসাম আর ডেডিকেটেড ছেলে কি আর রাস্তার মোড়ে পাওয়া যায়? অনেকের মুখে এই আত্মপ্রশংসা আর প্রোডাক্টগিরির কথা শুনে নিশান্তিকা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে রাগে লাল হয়ে তার বেডের নিচে মাথা দিয়ে কি যেন খুঁজতে থাকে। অনেকের নজর দ্রুত নিশান্তিকার হাতের দিকে যায়। সে দেখে নিশান্তিকা একটা শক্ত বেতের লাঠি হাতে ধরে বের হয়ে আসছে। ওরে বাপরে, পরিস্থিতি তো বেগতিক। আসি আজ। এই তুই দাঁড়া, ওখানেই দাঁড়া বলছি। তোর আজ খবর আছে। তোর হাড় গোড় আজ আমি ভেঙে গুঁড়ো করে দেবো। তোর তোর প্রোডাক্টগিরি আজ আমি চিরদিনের মতো বের করে ছাড়বো। সাহস কত তোর আমার সামনে দাঁড়িয়ে এসো বলিস? নিশান্তিকা লাঠি উঁচিয়ে তেড়ে আসে। অনেক প্রাণ ভয়ে পরিমরি করে দৌড় দেয়। সে এক লাফে করিডোর পার হয়ে নিজের রুমে ঢুকে সজোরে দরজা লাগিয়ে দেয়। ভিতর থেকে সে দরজা লক করে জোরে জোরে হাঁপাতে থাকে। নিশান্তিকা বাহিরে দাঁড়িয়ে দরজায় লাঠি দিয়ে বাড়ি মারতে থাকে। অনেক ঘরের ভিতর থেকে গলা বাড়িয়ে চিৎকার করে বলতে শুরু করে। নিশান্তিকা বাহির থেকে রাগে গালিগালাজ করতে থাকে, কিন্তু অনেকের মুখে তখন জয়ের হাসি। সে জানে তার তীরের নিশানায় কোনো ভুল নেই। আসিফের মুখোশ খুলে গেছে আর নিশান্তিকার মনে এখন তোলপাড় শুরু হয়েছে। অনেক বিছানায় গা এলিয়ে দিতেই পরবর্তী পরিকল্পনার কথা ভাবতে শুরু করে। ভালো করে ভাবো আপু, মাথা ঠান্ডা করে চিন্তা করো। ভ্যালেন্টাইন্স ডের আগে সঠিক উত্তর দিও, নইলে কিন্তু সারা জীবন পৌঁছাতে হবে। আমার মতো ছেলে হাতছাড়া করলে পরে আর হাহাকার করেও লাভ হবে না। আই লাভ ইউ আপু। অনেকের দেওয়া সেই ভিডিওগুলো দেখার পর থেকেই নিশান্তিকার মনে এক অদ্ভুত অস্থির ঝড় বয়ে যায়। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে আসিফ তাকে এভাবে ধোঁকা দিতে পারে। তার মনটা প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে আছে। বাড়িতে অনেকের উৎপাত আর ভার্সিটিতে আসিফের এরূপ, সব মিলিয়ে সে যেন দমবন্ধ এক পরিস্থিতিতে আছে। নিজের মনের ভার কমাতে নিশান্তিকা বিকেলে একাই লেকের ধারে নির্জন পার্কটিতে এসে বসে। শীতের শেষ বিকেলের হালকা রোদ গাছের পাতার ফাঁক দিয়ে তার মুখের উপর এসে পড়ছে, কিন্তু নিশান্তিকার মনটা আজ বড্ড ভার হয়ে আছে। সে পার্কের এক কোণে একটা কাঠের বেঞ্চে বসে উদাস মনে ঘাসের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই বাতাসে ঝাপটায় একটা হাসির শব্দ তার কানে ভেসে আসে। কণ্ঠটা বড্ড পরিচিত। নিশান্তিকা মাথা তুলে এদিক ওদিক তাকায়। দূরে একটা বড় মেহগনি গাছের আড়ালে দুটি অবয়ব দেখা যাচ্ছে। কৌতূহল আর এক বুক শঙ্কা নিয়ে নিশান্তিকা পা টিপে টিপে সেদিকে এগোতে থাকে। কাছে যেতেই তার পায়ের তলার মাটি সরে যায়। নিশান্তিকা দেখে আসিফ একটা মেয়ের খুব কাছে বসে আছে। শুধু কাছেই নয়, মেয়েটির কোমর জড়িয়ে ধরে সে তার গালে আর ঠোঁটে গভীর চুমু খাচ্ছে।
মেয়েটি হাসছে আর আসিফ তাকে নিয়ে মত্ত। নিশান্তিকার রক্ত যেন মুহূর্তেই মাথায় চড়ে যায়। অপমানে আর ঘেন্নায় তার শরীর কাঁপতে শুরু করে। সে আর নিজেকে সামলাতে পারে না, সরাসরি গিয়ে ওদের সামনে দাঁড়ায়। ছি আশিক, তুই এত বড় একটা জানোয়ার, তোর রুচি এত নিচে। নিশান্তিকাকে হঠাৎ সেখানে দেখে আসিফ আর ওই মেয়েটি চমকে আলাদা হয়ে যায়। আসিফ অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ায়, তার চেহারায় তখন ধরা পড়ার ভয় স্পষ্ট। নিশা, তুই এখানে শোন, তুই যা দেখছিস তা ঠিক তেমন নয়, আমি সব বুঝিয়ে বলছি। নিশান্তিকা কোনো কথা বলার সুযোগ না দিয়ে সজোরে এক চড় কষিয়ে দেয় আসিফের গালে। চড়টা এত জোরে ছিল যে আসিফ ডাল সামলাতে না পেরে পিছিয়ে যায়। কি বুঝিয়ে বলবি তুই? কি বোঝার বাকি আছে আবার? তুই একটা আস্ত শোরের বাচ্চা। তুই একদিনে আমার সাথে প্রেমের নাটক করেছিস আর অন্যদিকে এখানে এসব সব নোংরামি করছিস। তোর লজ্জা করে না? তুই তো একটা ইতর। নিশা প্লিজ রাগ করিস না, এই মেয়েটা শুধু একজন ফ্রেন্ড, আমরা জাস্ট একটু মজা করছিলাম। তুই তো জানিস আমি তোকেই ভালোবাসি। গালি দিবি না ভালোবাসাকে। তোর মতো পশুর বুকে ভালোবাসা শব্দটা শুনলে না আমার বমি আসে। তুই কি ভেবেছিস আমি তোকে সত্যি পছন্দ করতাম? তুই ভুল ভেবেছিস আসিফ। আমি তোকে কোনোদিনও এক মুহূর্তের জন্যও পছন্দ করিনি। মানে তবে কেন আমার সাথে এত ঘনিষ্ঠ হতিস? কেন আমার সাথে সারাক্ষণ ঘুরে বেড়াতিস? শোন তাহলে অনেক, ওই পাগল ছেলেটার হাত থেকে বাঁচানোর জন্য আমি তোকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলাম। ও সারাক্ষণ আমাকে বিয়ের কথা বলে, প্রেমের কথা বলে পাগল করে দিচ্ছিল। ও আমার চেয়ে ছোট, আমার জুনিয়র। ওর এই পাগলামি আমাদের সমাজ বা পরিবারের কেউ কোনোদিনই মেনে নেবে না। একটা জুনিয়র ছেলের ভালোবাসার প্রস্তাব আমি গ্রহণ করছি। এই অপবাদ থেকে বাঁচার জন্যই আমি তোর সাথে ক্লোজ হচ্ছিলাম। সবাইকে দেখাতে চেয়েছিলাম যে আমি তোকে পছন্দ করি, যাতে অনেক হাল ছেড়ে দেয়। কিন্তু তুই তো তার চেয়েও বড় জঘন্য বেরোলি। তুই আমাকে শুধু ব্যবহারের জন্য বেছে নিয়েছিলে? তুই এত বড় স্বার্থপর নিশা? হ্যাঁ, আমি স্বার্থপর, কারণ তোর মতো লম্পটকে ব্যবহার করাই উচিত। তোর এই চরিত্র যদি আমি আগে জানতাম তবে তোর ছায়াও মারতাম না। তুই আমার বিশ্বাস ভেঙেছিস। তুই একটা জঘন্য প্রতারক। আর কোনোদিনও আমার সামনে আসার চেষ্টা করবি না আশিক। যদি কোনোদিন তোকে আমার আশেপাশে দেখি তবে আমি সবার সামনে তোর জুতো দিয়ে মুখে ছেড়ে ফেলব। নিশান্তিকা রাগে আর ঘৃণায় থুতু ফেলে সেখান থেকে হনহনিয়ে হেঁটে বেরিয়ে আসে। আসিফ সেখানেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। নিশান্তিকার দু চোখ বেয়ে এখন শ্রাবণের ধারার মতো জল পড়ছে। তবে এই জল আসিফকে হারানোর জন্য নয়, বরং এই জল নিজের উপর ঘৃণায়। সে কেন অনেককে এড়াতে গিয়ে এরকম এক নরপশুর সাহায্য নিতে গেল? পার্ক থেকে বের হয়ে নিশান্তিকা জোরে জোরে হাঁটতে থাকে। তার মনে এখন শুধু অনেকের মুখটাই ভাসছে। অনেক ফাজলামি করে ঠিকই, কিন্তু সে কখনো তাকে এভাবে ধোঁকা দেয়নি। অনেকের প্রতিটি চর খাওয়ার পরও ফিরে আসা আর এই সত্যগুলো সামনে আনা, সবই কি তবে নিঃস্বার্থ ভালোবাসা ছিল? নিশান্তিকা নিজের মনের গহীনে এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। সে বুঝতে পারে মিথ্যা সম্পর্কের চেয়ে অনেকের এই অবাধ্য আর জেদি ভালোবাসা অনেক বেশি পবিত্র ছিল। বাড়ি ফেরার পর নিশান্তিকা বারবার হাত দিয়ে নিজের চোখ মুছে। সে আজ ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু মনের এক কোণে এক নতুন উপলব্ধি জন্ম হয়েছে। সমাজ কি বলবে বা জুনিয়র ছেলের সাথে প্রেম করা ঠিক হবে কি না, এই দ্বিধাদ্বন্দ্বের চেয়েও বড় সত্য হলো অনেকের সেই নিখাত পাগলামি, যা তাকে আজ এক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। নিশান্তিকা বাড়িতে ঢোকার আগে আকাশের দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে। ভ্যালেন্টাইন্স ডে তো সামনেই। সে ভাবছে, তবে কি অনেকই ঠিক ছিল? সত্যিই কি তার ঘরের ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট ছিল যা সে চিনতে ভুল করেছে? অনেকের বুকটা ভারী হয়ে আছে। সে ধীর পায়ে নিজের বাড়িতে ফিরে আসে। অনেকের চঞ্চলতা আজ কোথায় যেন হারিয়ে গেছে। মুখটা শুকিয়ে চৈত্র মাসের রোদে পোড়া খড়কুটোর মতো হয়ে আছে। ড্রয়িং রুমে বসে থাকা অনেকের মা তার ছেলের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন। অনেক সচরাচর এমন মনমরা হয়ে থাকে না। কি রে অনেক, তোর এমন মুখ হয়েছে কেন? শরীর খারাপ নাকি? সারাক্ষণ তো বানরের মতো লাফালাফি করিস, আজ হঠাৎ একদম চুপচাপ কেন? অনেক কোনো উত্তর দেয় না। সে সোফায় এক কোণে মাথা নিচু করে বসে থাকে।
মা কাছে এসে কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। মায়ের এই আদরের স্পর্শে অনেকের ভিতরের বাঁধ ভেঙে যায়। সে মায়ের কোল ঘেঁষে বসে ছোটবেলার মতো ডুকরে কেঁদে ওঠে। এ কি, তুই কাঁদছিস কেন বাবা? কি হয়েছে বলতো আমার? কেউ কি কিছু বলেছে তোকে? মা, আমি আর পারছি না। নিশান্তিকা আপুকে আমি পাগলের মতো ভালোবাসি মা। অনেক চেষ্টা করেছি ওকে বোঝাতে, কিন্তু ও আমাকে শুধু অপমানই করেছে। আজ আমার মনটা খুব খারাপ, আর আমার নিজের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। ছেলের মুখে নিশান্তিকার প্রতি এই গভীর অনুরাগের কথা শুনে অনেকের মায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। তিনি দীর্ঘশ্বাস ফেলে অনেকের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেন। তিনি জানেন নিশান্তিকা অনেকের চেয়ে বয়সে বড় এবং সম্পর্কে মামাতো বোন। অনেক, শোন বাবা, নিশান্তিকা তোর চেয়ে বয়সে বড়। আমাদের সমাজ আর পরিবার এই বয়সের সম্পর্ক কোনো দিন মেনে নেবে না। বিশেষ করে তোর মামা কোনো দিন এটা মেনে নেবে না যে তার মেয়ে তার চেয়ে ছোট ভাগ্নের সাথে সংসার করবে। তাছাড়া মেয়েটা কি তোকে ভালোবাসে? ও তো তোকে সবসময় শাসন করে, বকাঝকা করে। জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায় রে পাগল? মা, আমি তো ওকে কোনোদিন কষ্ট দিতে চাইনি, শুধু চেয়েছি ও যেন ভালো থাকে। কিন্তু ও আমাকে ঘৃণা করে। আমাকে দেখলে ওর নাকি বিরক্ত লাগে। আমি নাকি সত্যি এতটাই খারাপ মা? তুই খারাপ নোস বাবা, কিন্তু বাস্তবতা বড় কঠিন। তুই ওর থেকে বয়সে ছোট, এটাই এখন সবচাইতে বড় দেয়াল। তুই কেন বুঝছিস না যে নিশান্তিকা তোকে কোনোদিন ওই চোখে দেখবে না? এসব পাগলামি ছাড়, ওর ওপর থেকে মায়া সরিয়ে নে। দেখবি মনটা হালকা লাগবে, নয়তো সারা জীবন এভাবেই তোকে কষ্ট পেতে হবে। মায়ের কথাগুলো অনেকের কানে তপ্ত সীসার মতো লাগে। সে বুঝতে পারে তার এই একতরফা জেদ নিশান্তিকার জীবনে শুধু তিক্ততায় বাড়াচ্ছে। তার কারণেই নিশান্তিকাকে বারবার রেগে যেতে হচ্ছে, হাত তুলতে হচ্ছে। অনেক নিজেকে খুব অপরাধী মনে করতে শুরু করে। সে মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। যদি তার উপস্থিতি নিশান্তিকার কষ্টের কারণ হয়, তবে সে আর কোনোদিনও তার সামনে যাবে না। তার ভালোবাসা যদি নিশান্তিকাকে সুখী করতে না পারে, তবে সেই ভালোবাসা অন্তরে চেপে দূরে সরে যায় শ্রেয়। অনেক উঠে দাঁড়ায়, চোখে জল মুছে সে দৃঢ় কণ্ঠে নিজের মনে বলে, ঠিক আছে আপু, আমি আর তোমাকে কোনোদিনও বিরক্ত করব না। আমার এই ফাজলামি, দুষ্টমি আর জোর করে কাছে আসার চেষ্টা আজ থেকে শেষ। তুমি তোমার মতো থেকো। আমি আর কোনোদিন তোমার ছায়া পর্যন্ত বাড়াবো না। ভ্যালেন্টাইন্স ডের আগেই আমি তোমার জীবন থেকে চিরতরে মুছে যাব। অনেক ঘর থেকে বেরিয়ে পড়ে। রাত তখন বাড়ছে, শীতের কুয়াশা চারপাশটা আবছা করে দিয়েছে। অনেক সিদ্ধান্ত নিয়েছে সে শেষবারের মতো নিশান্তিকার বাড়ি যাবে। তবে আজ আর পাঁচিল টপকে নাই। আজ যাবে নিজের করা সব ভুলের ক্ষমা চাইতে আর বিদায় নিতে। তার প্রতিটি কদম যেন মাটির সাথে আটকে যাচ্ছে। যে পথে সে কতবার খুশিতে নেচে নেচে গেছে, আজ সেই পথটাই তার কাছে অনেক দীর্ঘ আর যন্ত্রণাদায়ক মনে হয়েছে। অনেক নিশান্তিকাদের বাড়ির দরজায় এসে দাঁড়ায়। আজ আর কোনো লুকোচুরি নেই, কোনো পাঁচিল টপকানোর চপলতা নেই। গেট ঠেলে ভিতরে ঢুকতেই বাড়ির পোষা কুকুর টাইগার আজ অন্যদিনের চেয়েও জোরালো গলায় ডেকে ওঠে। উপরতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা নিশান্তিকা এই পরিচিত ডাক শুনে বুঝতে পারে অনেক এসেছে। বুকটা তার অজানা এক আশঙ্কায় ধক করে ওঠে। সে এক মুহূর্ত দেরি না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসে। নিশান্তিকা যখন নিজে বাগানে এসে পৌঁছয়, সে দেখে অনেক খুব শান্ত ভঙ্গিতে টাইগারের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। টাইগারও কেমন জানি শান্ত হয়ে অনেকের হাতের নিচে মাথা পেতে দিয়েছে। নিশান্তিকা কয়েক কদম এগিয়ে যায়। বিকেলে সেই ঘটনার পর থেকে তার ভিতরে এক সমুদ্র অপরাধবোধ জমা হয়ে আছে। সে অনেককে দেখা মাত্রই হাত জোর করে সরি বলতে চায়, কিন্তু তার আগেই অনেক উঠে দাঁড়িয়ে বলে, আপু, আমাকে মাফ করে দিও তোমার সামনে আবার আসার জন্য। জানি আমি কথা দিয়েছিলাম আর আসবো না, কিন্তু কিছু কথা না বলে গেলে আমার মুক্তি নেই। অনেক শোন, আমি আসলে না আপু, আজ আর কিছু বলো না।
অনেক অপমানিত হয়েছে, আর নিতে পারছি না। অনেক ভেবে দেখলাম যে জোর করে মানুষের কাছ থেকে কখনো সম্মান, ভালোবাসা কিংবা স্নেহ পাওয়া যায় না। আমি এতদিন একটা মস্ত বড় ভুলের ভেতরে ছিলাম। আমি ভাবতাম আমার পাগলামি আর দুষ্টুমি দিয়ে কোনো একদিন তোমার মনে আমার প্রতি দুর্বলতা তৈরি করতে পারবো। কিন্তু আমি চরমভাবে ব্যর্থ হয়েছি। আজ একটা ধ্রুব সত্য বুঝতে পারলাম, তুমি আমাকে এই কুকুরটার থেকেও বেশি অপছন্দ করো। দেখো, এই জানোয়ারটাও তোমার কত আদরের, অথচ আমি একটা রক্ত মাংসের মানুষ হয়েও তোমার জন্য কত কিছু করলাম, অথচ তুমি কখনো ফিরেও তাকালে না। এইসব কি আর জোর করে হয় বলো? তোমার আদর, ভালোবাসা কুত্তাটাও পাই, অথচ আমি না। নিশান্তিকার ঠোঁট দুটো কাঁপতে থাকে, কিন্তু অনেক আজ এক অন্য মানুষ। তার কণ্ঠস্বরে কোনো আবেগ নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। সে আবার বলে, তোমার কাছে আমার অবস্থান হয়তো তোমার পোষা এই টাইগারের থেকেও নিচু। জানি আমি খারাপ, জানি আমি তোমার চেয়ে জুনিয়র, কিন্তু বিশ্বাস করো আপু, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম, সবসময়ই বাসবো। তবে ভুল করে একজন ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে, যেটা আসলে আমার উচিত হয়নি। আমি চাই না আর সেই ভুলটা দিনের পর দিন এগিয়ে যাক। আমি আর সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে তোমার থেকে সবসময় দূরে রাখবো। এখন হয়তো আমাকে দেখে তুমি এটাই বলতে এসেছিলে যে ওই কুত্তা তুই আবার কেন এসেছিস, তাই না আপু? নিশান্তিকা ডুকরে কেঁদে উঠতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। অনেকের এই নির্লিপ্ততা তাকে যেন চাবুক মারছে। মন খারাপ করো না আপু, আজই আমাদের শেষ দেখা। এরপর থেকে আমার ছায়াটাও তোমাকে কোনোদিন মারাতে দেব না। আমি অনেক লড়াই করেছি, কিন্তু জোর করে আমি কারো ভালোবাসা চাই না। তোমাকে একদম তোমার মতো করে থাকতে দিলাম। এতদিন তোমাকে অনেক জ্বালিয়েছি, অনেক বিরক্ত করেছি। পারলে ছোট ভাইয়াটাকে পারলে বড় হয়ে ছোট ভাইটাকে মাফ করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভালোবাসা মানে তো দখল করার নয়, ভালোবাসা মানে প্রিয় মানুষকে শান্তিতে থাকতে দেওয়া, যে আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি। নিশান্তিকা এবার নিঃশব্দে কাঁদতে শুরু করে, তাই চোখের পানি গাল বেয়ে নিচে পড়ছে। অনেক এক মুহূর্তের জন্য নিশান্তিকার চোখের দিকে তাকায়, কিন্তু সেই চাহনিতে এখন আর আগের মতো অধিকারবোধ নেই। ভালো থেকো আপু, অনেক সুখী হও। আর মামিকে বলিও আমার কথা যদি কখনো জানতে চায় তবে বলবে তুমি কিছুই জানো না, আর কোনোদিন আমাকে খোঁজার চেষ্টা করো না। বিদায়, আমিও তোমার কাছে আসবো না। অনেক এক নাগারে কথাগুলো বলে ফিরে দাঁড়ায়। সে আর একবারের জন্য পিছনে ফিরে তাকায় না। গেট খুলে বড় রাস্তার দিকে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে। অনেক কাঁদছে, তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে আজ আর দুর্বল হবে না। সে অন্ধকারে মিশে যেতে থাকে। নিশান্তিকা সেখানেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, তার চারপাশটা যেন হাহাকার করে ওঠে। সে কি তবে অনেককে চিরতরে হারিয়ে ফেলল? অনেক তাকে কতটা নিঃশর্তভাবে ভালোবাসত, তা সে আজ এই বিচ্ছেদ মুহূর্তে এসেই উপলব্ধি করতে পারছে। নিজের জেদ আর সমাজের ভয়ে সে আজ এমন একজনকে দূরে ঠেলে দিল যে তার জন্য নিজের সবটুকু বিলিয়ে দিতে প্রস্তুত ছিল। নিশান্তিকা চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে অন্ধকারের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে থাকে, অনেক ফিরে আয়। আমি তোকে বলতে চেয়েছিলাম যে আমিও তোকে ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে অনেক, ফিরে আয়। কিন্তু অনেক ততক্ষণে অনেক দূরে চলে গেছে। 1 মাস কেটে যায়। অনেক সেই রাতের পর নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। সে তার ফোন বদলে ফেলেছে যাতে কোনোভাবেই নিশান্তিকার সাথে যোগাযোগ না হয়। এমনকি সে এই কদিন নিজের বাসাতেও ছিল না, বন্ধুদের মেসে থেকেছে, নিজেকে সামলানোর চেষ্টা করেছে। অন্যদিকে নিশান্তিকার অবস্থা আরও শোচনীয়। সে এই পুরো 1 মাস ঘর থেকে বের হয়নি। অনেকের সেই শেষ কথাগুলো তার কানে সারাদিন বাজে। নিশান্তিকার মেয়ের এই বিধ্বস্ত দশা দেখে বুঝতে পারে পর্দার আড়ালে নিশ্চয় বড় কোনো কাহিনী ঘটেছে। তিনি আর দেরি না করে অনেকের মায়ের সাথে যোগাযোগ করেন। অনেকের মা রীতি বেগমকে সব কিছু খুলে বলেন। অনেক যে নিশান্তিকাকে কতটা পাগলের মতো ভালোবাসে এবং নিশান্তিকার অবহেলায় সে যে কতটা ভেঙে পড়েছে
তা শুনে রীতি বেগম লজ্জিত হন। দুই মা মিলে সিদ্ধান্ত নেন যেভাবেই হোক এই দুজনের মান অভিমান ভাঙিয়ে বিয়ের পিঁড়িতে বসাতে হবে। কারণ তারা বুঝতে পারছে নিশান্তিকাও মনে মনে অনেকে ছাড়া ছটফট করছে। এদিকে দীর্ঘ 1 মাস পর অনিক আজ বের হয়েছে। তার খুব কাছের বান্ধবী স্বর্ণার সাথে আজ তার দেখা করার কথা। নিশান্তিকাও আজ অনেক দিন পর ঘর থেকে বের হয়। সে অনেককে শতবার কল করার চেষ্টা করেছে, কিন্তু ফোন বন্ধ পেয়েছে। সব জায়গায় খোঁজ নিয়ে অনেকের হদিশ পায়নি। মনের ভাব কমাতে সে পার্কে আসে। সেখানে সব শেষ হয়ে গিয়েছিল। কাকতালীয়ভাবে অনিকও ঠিক সেই পার্কে এসে পৌঁছয়। সে দেখে স্বর্ণা একটা বেঞ্চে বসে আছে। কি রে, কি করিস এখানে একা একা? কিছু না রে, আবিদ এখনো আসেনি, ওর জন্য বসে আছি। আসার কথা ছিল আরো 10 মিনিট আগে। ও, চলে আসবে, টেনশন করিস না। এই তো আমি আছি তোর সাথে ততক্ষণ। ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। অনেক কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন পিছন থেকে তার কলার ধরে সজোরে টেনে তুলল। অনেক বিরক্ত হয়ে পিছনে ফিরে তাকাতেই তার হার্টবিট যেন কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। সামনে দাঁড়িয়ে স্বয়ং নিশান্তিকা। সবুজ রঙের জামদানি শাড়ি তার পরনে, দুহাত ভর্তি কাচের চুড়ি। সামান্য নড়াচড়াতেই টুংটাং করে শব্দ হয়েছে। চোখে ঘন কাজল আর হালকা মেকআপ। নিশান্তিকাকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে। অনেক রাগে গজগজ করতে চাইলেও প্রিয়তমার এই রূপ দেখে মুহূর্তেই ক্রাশ খেয়ে যায়। বলো, কি বলবা? এখানে কি হচ্ছে? এ কি, তুমি এখানে? আর কি হবে এখানে? গল্প করছি, সেটা কি দেখা যাচ্ছে না? শুধু গল্প নাকি অন্য কিছু? তুই তো দেখছি ওই আসিফের মতোই হয়ে গেছিস। অন্য মেয়ে পেলেই আড্ডায় বুঝে যাস। উফ, একদম ভুল ধারণা। আসিফ মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে বেড়ায়, আর আমি সেফ আমার ফ্রেন্ডের সাথে গল্প করি। এতে দোষের কি আছে? নিশান্তিকা ঠাস করে চড় দেয় তার গালে। অনেকের গালে সপ্তম চটটা পড়ে যায়। অনেক গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায়। চটটা বেশ সজোরে লেগেছে। আজকের পর থেকে তোর অন্য কোথাও ক্রাশ খাওয়ার চিরতরে বন্ধ। খবরদার যদি আর কোনো মেয়ের দিকে তাকাস। কেন? এমন কেন হবে? আমি তো এখন ফ্রি, যা ইচ্ছা তাই করব। আমি বলেছি তাই হবে। আর কোনো কারণ লাগবে তোর? তুমি কে আমার যে তোমার কথা শুনতে হবে? তুমি তো আমাকে শুধু অপমানই করো। আমি তোর সব। আমি এখন থেকে তোর ক্রাশ, তোর গার্লফ্রেন্ড, তোর বর্তমান আর তোর উজ্জ্বল ভবিষ্যৎ। আমি সব তোর জীবনে। এখন থেকে এক চুল নড়াচড়া করতে হলে আমার পারমিশন লাগবে। অনেকের মুখে তখন এক চিলতে মুচকি হাসি ফুটে ওঠে। সে নিশান্তিকার চোখের দিকে তাকিয়ে বেশ রসিয়ে রসিয়ে বলে, তাহলে ছোট ভাইয়ের প্রেমে শেষ পর্যন্ত পড়েই গেলে আপু। কি যেন বলেছিলে, জুনিয়র ছেলের প্রেম সমাজ মানবে না। এখন কি হলো? প্ল্যান কাজে লাগলো? ছোট ভাই জুনিয়র প্ল্যান? নিশান্তিকা এক ঝটকায় অনেকের কান ধরে নিজের দিকে টানে। অনেক যন্ত্রণায় করে ওঠে, কিন্তু তার চোখে এখন খুশি ঝিলিক। আমাকে পটানোর প্ল্যান ছিল তোর? যাই হোক, বল আমি কে তোর? এখন বলবি তুই? আরে আপু, লাগছে তো। আগে ছাড়ো কানটা। ছি ছি, সবাই তাকিয়ে দেখছে। না, ছাড়বো না। আগে স্বীকার কর আমি কে। তুমি আমার একমাত্র ভালোবাসা আর আমার ফিউচার বউ। খুশি এখন? একদম ঠিক লাইনে আছিস। বলে যদি অন্য কোনো মেয়ের চিন্তা মাথায় আনিস, তবে আজ আর চড় নয়, একদম বাড়ি থেকে না বের করে দেবো। আচ্ছা, তার মানে তুমিও এখন আমাকে ভালোবাসো? ওই আসিফের ঢাল হিসাবে আমাকে আর ব্যবহার করছো না তো? নিশান্তিকা এবার একটু লজ্জা পায়। সে মাথা নিচু করে খুব আস্তে করে বলে, ভালোবাসি। অনেক আগে থেকেই হয়তো বাসতাম, কিন্তু সমাজ আর বয়সের কথা ভেবে পিছিয়ে যাচ্ছিলাম। তোর ওই বিদায় নেওয়ার কথা শুনে বুঝেছি তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। ভালোবাসা যখন হয়েই গেছে, তাহলে একটা ছোট্ট করে দিবা? মানে ওই যে সচরাচর প্রেমিক প্রেমিকারা যা দেয়। অনেকের এ কথা শুনে নিশান্তিকা আবারও তেলে বেগুনে ঝুলে ওঠে। সে অনেকের কলার শক্ত করে চেপে ধরে শাসানোর ভঙ্গিতে তাকায়। কি বললি তুই? কি দিতে হবে তোকে? বিয়ের আগে ভুলেও যদি এসব আজেবাজে জিনিস চাইবি না তো দেখিস। তবে কিন্তু আমি তোর প্রেমিকা নয়, তোর সেই দজ্জাল বড় অপু হয়েই যাব। তখন বুঝবি কত ধানে কত চাল।
অনেকে একটু শুকনো ঢোক গিলে কাচুমাচু হয়ে বলে, আচ্ছা বাবা, ভুল হয়েছে, ওসব চাই না। অন্তত হাতটা তো ধরতে পারবো নাকি? নাকি তাতেও নিষেধাজ্ঞা আছে? নিশান্তিকা কোনো উত্তর দেয় না। সে নিজের এগিয়ে এসে অনেকের হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নেয়। তারা দুজনেই পার্কের সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতে শুরু করে। ঝিরঝিরে বাতাসে নিশান্তিকার সিল্কি চুলগুলো উড়ে বারবার তার চোখের উপর মুখে এসে পড়ছে। আঙুলের আলতো ছোঁয়ায় নিশান্তিকা বারবার চুলগুলোকে কানের পিছনে গুজে দিচ্ছে। অনেকের মনে হচ্ছে সে পৃথিবীর সেরা সুখের সন্ধান পেয়েছে। তার ইচ্ছে করছে রোনাল্ডোর মতো লাফ দিয়ে এক বিশাল সেলিব্রেশন করতে। দীর্ঘ লড়াই আর 7টা চড় খাওয়ার পর অবশেষে অনেক তার নিশান্তিকাকে পেয়েছে। এতদিন যাকে আপু আপু বলে ডেকেছে তাকে এখন অন্য নামে ডাকার অভ্যেস করতে হবে। যদিও অভ্যাসবশত মাঝে মধ্যে আপু মুখ থেকে বের হয়ে যায়, কিন্তু অনেক জানে এই খুনসুটি আর শাসনের নামই তাদের ভালোবাসা।